লেকচার শীট 5, ঠিক আছে। এখানে লেকচার শীট 5 হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো দেয়া আছে, ঠিক আছে। এখানে প্রথম প্রশ্নটার উত্তর, যে ফেসবুক গ্রুপে যে উত্তরগুলো উত্তরপত্রটা দেয়া আছে ওটাই নাই, ওটা হচ্ছে প্রথমটার উত্তর হবে হচ্ছে বি নাম্বার, ঠিক আছে। দুধ। নিচের কোন পণ্যটি ক্রেতা বিশেষে সাধারণত ভোগ্যপণ্য বা শিল্পপণ্য হতে পারে, ঠিক আছে। দুধ হচ্ছে ভোগ্যপণ্য হতে পারে, শিল্পপণ্য হতে পারে। যখন একজন ক্রেতা যদি তার দুধ মানে খাওয়ার জন্য ক্রয় করে বা ভোক্তা, তখন সেটা ভোগ্যপণ্য। কিন্তু যখন একজন মিষ্টি তৈরির কারিগর দুধ কিনবে, সেটা কিন্তু আর ভোগ্যপণ্য থাকবে না, সেটা দুধকে সে কাঁচামাল হিসেবে ব্যবহার করে সে কি মিষ্টি তৈরি করবে, তার জন্য এটা হচ্ছে তোমার শিল্পপণ্য হিসেবে গণ্য হবে। এছাড়াও দুধ দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয়, তাদের কাছে, সেই উৎপাদকদের কাছে দুধটা হচ্ছে তোমার শিল্পপণ্য হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি পরীক্ষার কেউ বুঝতে না পারো তাহলে আমাকে বলতে পারো, আমি সেটা বুঝিয়ে দিবে, এরপর ক্লাস শুরু করবো। ক্লাস নিতেছি। আচ্ছা ভাইয়া, 1 নম্বরের অ্যান্সার শাক সবজি হবে না কেন? শাকসবজি হবে না কারণ তোমার শাকসবজি তো তোমার কোনো তোমার শিল্পপণ্য হিসেবে ব্যবহার করা হয় না। যদিও উন্নত বিশ্বে হচ্ছে শাকসবজি ফ্রোজেন করে রাখে এবং সেটা হচ্ছে কি তোমার হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার স্টোর গুলোতে বিক্রি করে, কিন্তু আমাদের দেশে এখনো হবে না। কিন্তু দুধটাই হচ্ছে তোমার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য উত্তর হবে। কারণ দেখো, এটা দিয়ে হচ্ছে যেমন মানুষ এটা খায় ভোগ্যপণ্য হিসাবে, আবার এটা দিয়ে কি মিষ্টি তৈরি করা হয়, ছানা তৈরি করা হয়, তখন কিন্তু এটা একদম তোমার হচ্ছে শিল্পপণ্য হিসেবে বিবেচিত হয়। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যারা ঢাকার বাইরে আছো তারা কি কুরিয়ারের মাধ্যমে পাইছো লেকচার শিট 6? এটা লেকচার শীট জি 5 এর জি, আমি ক্লাস। পাইছি, আমি পাইছি। তো আমি তো এখনো পাই নাই। অফিসে যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস শুরু করলাম আমরা। তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস শুরু করলাম। লেকচার শীট 5 হচ্ছে তোমার বন্টন প্রণালী নিয়ে। এখানে আমরা হচ্ছে বন্টন প্রণালী নিয়ে, ঠিক আছে। এখানে বন্টন প্রণালী, শ্রেণী বিভাগ, কার্যগুলি, মধ্যস্থ ব্যবসায়ী আর শ্রেণী বিভাগ জানবো। অর্থাৎ বন্টন প্রণালী কি জিনিস, এটাকে কয় ভাগে ভাগ করা যায় বা এটার প্রকারভেদ গুলো কি কি এবং এটা কি কাজে ব্যবহার করা যায় এটা জানবো। তারপর হচ্ছে এই বন্টন প্রণালীতে কারা থাকে, এরা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীরা থাকে। এরা কারা এবং এদের শ্রেণী বিভাগ, অর্থাৎ এদেরকে কি কি ভাগে ভাগ করা যায় বা এদেরকে বিভিন্ন ভাবে কিভাবে চেনা যায় সেই বিষয়গুলো জানবো। তাহলে শুরু করলাম আমরা। প্রথম হচ্ছে বন্টন প্রণালীর ধারণা, অর্থাৎ বন্টন প্রণালী জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। দেখো এখানে হচ্ছে আমি যদি বলি দেখো, যদি আমরা এটার যথার্থ অর্থ বুঝতে চাই তাহলে এই লাইনটা আমাদের সাহায্য করবে। বন্টন প্রণালী উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগসূত্র স্থাপন করে, ঠিক আছে। অর্থাৎ দেখো, বন্টন প্রণালী উৎপাদক ও ভোক্তা, ঠিক আছে, এটার মধ্যে একটা ব্রিজ বা সেতু স্থাপন করে, ঠিক আছে। এই সেতু স্থাপন করার মাধ্যমে হচ্ছে কি পণ্যের আদান প্রদান করে থাকে, ঠিক আছে। এখন দেখো, যেহেতু বন্টন প্রণালী তাদের মধ্যে সেতু স্থাপন বা ব্রিজ স্থাপন করে, তারা হচ্ছে উৎপাদক ও ভোক্তা। প্রথমে আমরা জানি নেই উৎপাদককে, যিনি কোনো পণ্য উৎপাদন করেন। এখন তিনি পণ্য উৎপাদন করেন কেন, তার ভোগ করার জন্য না, তাতে ভোক্তারা যাতে ভোগ করতে পারে এর জন্য তিনি পণ্য উৎপাদন করেন, ঠিক আছে। কিন্তু এখন ভোক্তারা যাতে পণ্যটা ভোগ করতে পারে এর জন্যই তো উৎপাদক পণ্য উৎপাদন করে। কিন্তু এই কাজটা এখন উৎপাদকের পক্ষে সবসময় কি সম্ভব হয় না যে কি পণ্যটা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করা। যেমন একজন সবজি চাষি যে কিনা সবজি চাষ করে সে কিনা সবজি বিক্রি করে দেয়, ঠিক আছে। সে কিনা সবজি বিক্রি করে কাদের কাছে, ভোক্তাদের কাছে একদম সরাসরি বিক্রি করতে পারে। কিন্তু সে হয়তো গ্রামের একজন সবজি চাষী, সে হচ্ছে তার গ্রামের আশেপাশে যারা সবজি ক্রয় করবে তাদের কাছে সরাসরি বিক্রি করতে পারে, কিন্তু তার কিন্তু ঢাকার যারা বিক্রি করে সবজি তাদের পক্ষে কিন্তু সেটা বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হয় না। উৎপাদকের পক্ষে ঢাকার ভোক্তাদের কাছে বিক্রি করা সম্ভব হয় না। এখন যাতে এই যে উৎপাদকের পণ্য উৎপাদন করা, ঠিক আছে, এই পণ্য উৎপাদনের উদ্দেশ্যই কি হচ্ছে ভোগ করা বলা হয়ে থাকে। যখন কি
উৎপাদকের পণ্য যখন ভোগ করা হয় তখনই কি উৎপাদকের উদ্দেশ্য পূর্ণ হয়। ঠিক আছে, এখন যদিও এটা বলা হয়ে থাকে বইয়ের ভাষা যে এটা সাধারণ ভাষায় বলতে বোঝানো হচ্ছে যে আমি পণ্য উৎপাদন করতেছি কি মানুষ যাতে এটা ভোগ করে, মানুষ এটা ভোগ করার মাধ্যমে তৃপ্তি পায়, বা মানুষ এটা ভোগ করার মাধ্যমে তার জীবনযাত্রা সহজ হয় বা তার জীবনযাত্রা আরো উন্নত হয়, ভালো হয় এর জন্য। যেমন এটা আমি যদি বলি ইউটিউব ফেসবুকের ভিডিওর ক্ষেত্রে বলি তাহলে ভালো বুঝতে পারবা। যেমন কন্টেন্ট ক্রিয়েটর কাদের বলা হয়, যারা হচ্ছে ফেসবুক আর ইউটিউবে হচ্ছে প্রশ্ন মানে হচ্ছে ভিডিও তৈরি করে। ঠিক আছে, এই কন্টেন্ট ক্রিয়েটরদের প্রধান লক্ষ্য হওয়া কি উচিত যে আমার এই ভিডিওটা দেখে কেউ উপকৃত হবে, নতুন কিছু জানতে পারবে বা নতুন কিছু শিখতে পারবে বা তার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে। ঠিক আছে, এটাই বলা হয়ে থাকে যে যদি তুমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চাও তাহলে এমন কিছু করবা যেটা ভ্যালু অ্যাড করে, যেটা হচ্ছে মার্কেটিং এর আমরা প্রথম যে লেকচার শিট সেটাতে দেখাচ্ছি ভ্যালু অ্যাড করা। ঠিক আছে, আমি পণ্যটা বিপণন এমন ভাবে করব যাতে কি ভোক্তার মানে হচ্ছে জীবনে সেটা হচ্ছে কোন একটা মানে মানে হচ্ছে অনুকূল প্রভাব ফেলে বা ভালো কোনো প্রভাব ফেলে। ঠিক আছে, ওরকম ভাবে ভিডিও যারা তৈরি করে তাদের লক্ষ্য থাকে যাতে তাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে তাদের যারা হচ্ছে ভোক্তা শ্রেণী আছে অর্থাৎ হচ্ছে তাদের ভিউয়ার অর্থাৎ যারা তাদের ভিউয়ার আছে তাদের হচ্ছে কি জীবনযাত্রার মান উন্নয়ন হয়, তারা নতুন কিছু শিখতে পারে বা জানতে পারে। ঠিক আছে, আর উৎপাদকের ক্ষেত্রে যেমন যারা পণ্য উৎপাদন করে বা যে কোনো কিছু করে তাদের ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে আমার পণ্যটা যাতে ভোগ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে যদিও বইয়ের ভাষায় বলা হয়ে থাকে কিন্তু দেখো ইউটিউব ফেসবুকে যারা ভিডিও করে তাদের প্রধান লক্ষ্য কি থাকে, ওইখান থেকে মনিটাইজেশন পাওয়া, মুনাফা অর্জন করা। ঠিক আছে, মাস শেষে টাকা পাওয়া, এটাই। আবার যারা উৎপাদন করে তাদের লক্ষ্য এটাই থাকে যে আমার মুনাফা করতে হবে, নাহলে কিন্তু আমি টিকতে পারবো না। আমি যতই আবার বলি এটা হচ্ছে বইয়ের ভাষায় একটা উদ্দেশ্য হলো, বাস্তবে অনেক ক্ষেত্রে নাও হয়, মানে বাস্তবে এটা থাকেই না বেশিরভাগ, বাস্তবে বেশিরভাগ চিন্তা থাকে মানুষের যে আমি এটা মুনাফা অর্জন করব বা হচ্ছে মনিটাইজেশন পাবো মাস শেষে। কিন্তু যারা হচ্ছে ওই যে ইউটিউব বা হচ্ছে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা চিন্তা করে যে আমার ভিডিও দেখে মানুষের কোনো কাজে লাগবে বা ভালো হবে, তারাই কিন্তু দেখবা এই উদ্দেশ্য নিয়ে তারা যারা ভিডিও বানায়, যারা টাকার পিছনে না মুনাফার পিছনে না মানে ভালো এই উদ্দেশ্য নিয়ে ভিডিও বানায়, তাদেরই দেখবা যে অনেক বেশি ভিউয়ার্স থাকে বা অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে। এরকম এই যে উৎপাদনের উদ্দেশ্যেই না, যারা হচ্ছে যাদের উৎপাদনের উদ্দেশ্যের সাথে হচ্ছে ভোগ মানে ভোক্তারা উপকৃত হবে, তাদের ভালো হবে, ঠিক এরকম যারা উদ্দেশ্য নিয়েই হচ্ছে তাদের ব্যবসা করে তারাই হচ্ছে বড় বড় ব্যবসায়ী হয় বা বড় ব্যবসা তারা করাতে পারে। ঠিক আছে, কিন্তু যাদের উদ্দেশ্যই থাকে শুধু মুনাফা অর্জন তারা হয়তো বা কয়েকদিন ব্যবসা করে তারপরে ভালো করতে না পারে চলে যায়। যেমন তোমরা অনেক মোবাইল ব্র্যান্ড দেখবা, ঠিক আছে, যেমন স্যামসাং। ঠিক আছে, এটা কিন্তু অনেক আগের, এখনো টিকা আছে, কিন্তু ওই দেখবো সিম্ফনি। ঠিক আছে, এটা কিন্তু একসময় বাংলাদেশে অনেক চললেও এখন কিন্তু নাই, কারণ কি এদের পণ্যের গুণগত মান ভালো ছিল না, এর জন্য মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে দিছে। এরা প্রথমে হয়তো চিন্তা করছে এই তাদের উদ্দেশ্য ছিল যাতে তাদের পণ্যটা ভোগ করা হয় বা এই পণ্যটার মাধ্যমে ব্যবহারকারীরা উপকৃত হয়, কিন্তু আস্তে আস্তে তারা সেই উদ্দেশ্য থেকে সরে আসা, তারা হচ্ছে বেশি কিভাবে মুনাফা অর্জন করা যায় সেটা তারা চেষ্টা করছে। এটা আবার এটার কারণেই আসলে তাদের পণ্যটা চলে গেছে যতটুকু আমি মনে করি। এরপর এটা আরেকটা কারণ হতে পারে হচ্ছে আমরা গত লেকচার শিটে যেটা পড়ে আসছি পণ্যের জীবন চক্র, হয়তোবা সিম্ফনি হচ্ছে পণ্যের পতন চক্রে, সিম্ফনি পণ্যটা কি পণ্যের পতন চক্রের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, 6টা ধাপ আছে না পণ্যের জীবন চক্র, ওর শেষ ধাপে পড়ে গেছে, বুঝতে পারছো, ওর শেষ ধাপে চলে গেছে, এর জন্য ওইটা কি বাজার থেকে বিলুপ্তি হয়ে গেছে হয়তোবা। এখন দেখো বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত পণ্য যেহেতু উৎপাদক নিজে ভোগ না করে সেহেতু ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে, মানে অর্থাৎ মুনাফা লাভ করার উদ্দেশ্যে। যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য সামগ্রী উৎপাদক থেকে ভোক্তার নিকট প্রেরণ করা হয় সেটাকে বলা হচ্ছে নির্গমন বা বন্টন ব্যবস্থা। উৎপাদক ও ভোগ অঞ্চলের সাথে যেসব মধ্যস্থ প্রতিষ্ঠান যোগাযোগ স্থাপন করে তাদের দ্বারা সৃষ্ট প্রক্রিয়াকে বন্টন ব্যবস্থা বা নির্গমন পথ বলে। ঠিক আছে, দেখো উৎপাদক ও ভোগ অঞ্চলের সাথে যেসব মধ্যস্থ প্রতিষ্ঠান যোগাযোগ স্থাপন করে তাদের দ্বারা সৃষ্ট বন্টন প্রক্রিয়াকে বন্টন ব্যবস্থা বা নির্গমন পথ বলে। এখানে খেয়াল করো এখানে কয়টা পক্ষ জড়িত থাকে, 3টা পক্ষ জড়িত থাকে। একটা হচ্ছে উৎপাদক, মাঝখানে থাকে হচ্ছে মধ্যস্থ প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা, আর শেষে থাকে হচ্ছে ভোগ অঞ্চল বা ভোক্তা। এরপরে দেখো আন্তঃনির্ভরশীল ব্যক্তি বা সংগঠনের সমন্বয়ে বন্টন প্রণালী গড়ে ওঠে। বন্টন প্রণালীর মাধ্যমে পণ্য ভোক্তার কাছে পৌঁছে।
এটা দেখো বন্টন প্রণালীর মাধ্যমে পণ্য ভোক্তার কাছে পৌঁছে, এটা হচ্ছে জেনারেলাইজ একটা স্টেটমেন্ট, ঠিক আছে, একটা সাধারণ বক্তব্য। দেখো বন্টন প্রণালীর মাধ্যমে পণ্য হচ্ছে খুচরা বিক্রেতার দোকানে যায়, ওইখান থেকে কিন্তু পণ্যের ক্রেতাও পণ্যটা কিনতে পারে, শুধু যে ভোক্তাই কিনবে এমন না কিন্তু। কিন্তু দেখো পণ্যের ক্রেতার কাছে বন্টন প্রণালীর মাধ্যমে পণ্যের ক্রেতার কাছে পণ্যটা চলে গেল, তার থেকে কিন্তু আবার ঠিকই ভোক্তার কাছে চলে যায়, এর জন্য বলা হইতেছে বন্টন প্রণালীর মাধ্যমে ভোক্তার কাছে পণ্যটি যায়। এরপরে দেখো এর একটা বন্টন প্রণালী দিছে, প্রথমে হচ্ছে উৎপাদক যিনি পণ্য উৎপাদন করে, তারপরে হচ্ছে এজেন্ট বা পরিবেশক। এখানে দেখো দুইটা আইডিয়া আছে, একটা হচ্ছে এজেন্ট পরিবেশক আর একটা হতে পারে ডিলার। এজেন্ট, ডিলার আর পরিবেশক। এখানে হচ্ছে তোমার, এখানে এগুলার ইংরেজি নাম আবার জানতে হবে আমাদের, ভালো জানলে ভালো। এটা হচ্ছে এজেন্ট, এজেন্ট কি, বা এটা একটা বাংলা আছে সেটা হচ্ছে প্রতিনিধি। ডিলার হচ্ছে পরিবেশক হচ্ছে ডিস্ট্রিবিউটর। প্রথমে দেখো এজেন্টের কাজ কি, এজেন্ট হচ্ছে প্রতিনিধি, ঠিক আছে। এই কারা প্রতিনিধি হয়, আচ্ছা আগে আমি, আচ্ছা ঠিক আছে এটাই বুঝে আগে, না আগে পরিবেশক দিয়ে শুরু করি তাহলে বুঝতে সুবিধা। দেখো পরিবেশক কারা, পরিবেশক বা ডিস্ট্রিবিউটর এরা হচ্ছে যেমন ওয়ালটন, ওয়ালটন হচ্ছে ওয়ালটনের যে ব্যবসার ধরনটা, ওয়ালটন হচ্ছে তোমার পরিবেশকদের মাধ্যমে ব্যবসা করে, এরা হচ্ছে পরিবেশক বা ডিস্ট্রিবিউটর নিয়োগ দেয়। এরা হচ্ছে নিজের অর্থে পণ্য ক্রয় করে অল্টনের কাছ থেকে, ঠিক আছে, অল্টনের কাছ থেকে নিজের অর্থে পণ্য ক্রয় করে। মনে করো তুমি পরিবেশক হলা, ঠিক আছে, এই ফার্ম গেটে পরিবেশক হলা অল্টনের তুমি। এখন তুমি কি করবা, তুমি নিজের অর্থে একটা পণ্যগুলা কিনে আনলা, ধরলাম তুমি নিজের অর্থে একটা ফ্রিজ কিনে আনলা, সেটার দাম হচ্ছে 30,000 টাকা দিয়ে, ঠিক আছে, ওদের কাছ থেকে 30,000 টাকা দিয়ে কিনে আনলা ওদের কাছ থেকে। এখন তুমি এটা বিক্রি করবা, ঠিক আছে, বিক্রি করে তুমি হয়তো বা ওদের, দেখো 30,000 টাকায় তোমার কাছে বিক্রি করলো, ওটা হচ্ছে পাইকারি কেনার মতো। এখন মানে খুচরা বিক্রেতা যেমন পাইকারের কাছ থেকে কিনে আনে তারপরে নিজে বিক্রি করে ওরকম, কিন্তু এখানে খুচরা বিক্রেতা তার নিজের মানে হচ্ছে সুবিধা মতো প্রফিটটা নির্ধারণ করে দেয়, কিন্তু ওয়ালটনের ক্ষেত্রে সেটা হবে না, এটা ওয়ালটনই নির্ধারণ করে দেবে। ধরো 40,000 টাকা বিক্রি করা যাবে ফ্রিজটা, তোমার হয়তো বা 35,000 টাকায় তারা দিল, ঠিক আছে, তুমি 35,000 টাকাটা কিনে না সাধারণ জনগণের কাছে সেটা 40,000 টাকা বিক্রি করে দিবা। এটা হচ্ছে পরিবেশক, পরিবেশকরা নিজের টাকা দিয়ে ব্যবসা করে। এখন আমরা চলে যাই হচ্ছে প্রতিনিধির কাছে। এজেন্ট বা প্রতিনিধি কি, এখন তুমি বিস্কুট উৎপাদন করতেছো, বা এখন বিস্কুট উৎপাদন করতেছো, এখন দেখা গেল কি যে হচ্ছে তুমি নিজে সরাসরি পণ্যটা বিপণন করতে চাইতেছো না, তখন কি একটা প্রতিনিধি নিয়োগ দিতে পারো, প্রতিনিধি প্রতিষ্ঠান নিয়োগ দিতে পারো, যে ভাই 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 আমার এই এই এলাকায় তুমি আমার পণ্যগুলো বিপণন করে দিবা, ঠিক আছে, এবং তুমি আমার প্রতিনিধি হিসাবে থাকবা। যদি এরকম কোনো কথা হয় তাহলে সে তোমার প্রতিনিধি, ঠিক আছে। এখন সে হচ্ছে যদি 20,000 টাকার পণ্য মানে হচ্ছে যত মানে পণ্য বিক্রির উপর কমিশন পাবে, সে এজেন্টটা হচ্ছে কমিশন পেয়ে থাকে, ঠিক আছে, কমিশন পাবে তুমি। এখন সে যত বেশি পণ্য বিক্রি করতে পারবে তত বেশি কমিশন পাবে। অন্যদিকে ডিলার, ডিলাররা হচ্ছে রিটেলার বা পাইকারি ব্যবসায়ীদের মতো, ঠিক আছে, এরা হচ্ছে পাইকারদের মতো। এখানে ডিলাররা কি করে, ডিলার সাধারণত থাকে হচ্ছে কৃষিজাত পণ্য যেগুলো আছে তোমার, যেগুলো কৃষিজাত ট্রাক্টর তারপর হচ্ছে কৃষিজাত যে পণ্য দ্রব্যগুলো আছে, এরা হচ্ছে ডিলাররা হচ্ছে তোমার ওগুলো হচ্ছে বিপণন করে থাকে। বিভিন্ন জায়গায় দেখবা ডিলারশিপ দেয়, পত্রিকায় বিজ্ঞাপন দেয় যে ডিলারশিপ নিয়ে। ডিলারশিপে কি করা হয়ে থাকে, ডিলারশিপ হচ্ছে পাইকারি বিক্রেতার মতো, এরা হচ্ছে পাইকারদের মতো। এরা কি করে, পাইকারদের মতো তোমার হচ্ছে অনেক পরিমাণে পণ্য কিনে আনে, ঠিক আছে, ওই প্রতিষ্ঠান থেকে, আর যে প্রতিষ্ঠানের ডিলারশিপ নিছে সেখান থেকে কিনে আনে, কিনে এনে কি করে, এরা খুচরা বিক্রেতার কাছেও বিক্রি করতে পারে বা একদম সরাসরি ভোক্তার কাছেও বিক্রি করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ডিপেন্ড করে ডিলারের উপর, ডিলার কিভাবে ব্যবসা করতেছে। এরকম। আশা করি এজেন্ট, ডিলার, পরিবেশক এই তিনটার পার্থক্য সবাই ভালো করে বুঝতে পারছো। এখন দেখো বন্টন প্রণালী নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ, ঠিক আছে, ফ্যাক্টরস ডিটারমিনিং দ্য চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন অফ গুডস। পণ্য বন্টন প্রণালী নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ, মনে করো তুমি একটা ব্যবসা দিছো, ঠিক আছে, এখন তুমি তোমার পণ্যগুলো ভোক্তার কাছে পাঠাইতে চাও, তুমি একজন উৎপাদক। এখন তুমি বন্টন প্রণালী নির্বাচন করবা, কিন্তু কিভাবে সেটা করবা, সেটা নির্বাচন করার সময় কিছু বিষয় তোমাকে মনে রাখতে হবে, এখানে ওই বিষয়গুলো দেওয়া আছে। প্রথমে হচ্ছে বাজার ও ক্রেতার দিকে তাকাতে হবে তোমাকে, তুমি কোন বাজারে ও কোন ক্রেতাদের কাছে পণ্যটা বিক্রি করতে চাচ্ছ। এরপর হচ্ছে পণ্য সম্পর্কীয় বিবেচনা, এবার তোমাকে পণ্যটা নিয়ে ভাবতে হবে যে আমার পণ্যটা কেমন,
প্রতিষ্ঠান সংক্রান্ত বিবেচনা, তোমার প্রতিষ্ঠান দেখতে হবে, তুমি প্রতিষ্ঠান কেমন, তুমি কি ক্ষুদ্র ব্যবসায় না বড় বৃহৎ ব্যবসায় না মাঝারি ব্যবসায় ইত্যাদি দেখতে হবে। মধ্যস্থ ব্যবসায়ী সংক্রান্ত বিবেচনা, এবার মধ্যস্থ ব্যবসায়ীদের দিকে তাকাতে হবে, যাদের তুমি নিশ্চিত মানে যাদের মাধ্যমে তুমি চাইতেছো যে পণ্যটা তোমার উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছে যাবে। এখানে দেখো প্রথমটাই হচ্ছে বাজারের প্রকৃতি। বাজারের প্রকৃতি বলতে কি বোঝায়? বাজারের আকার, বাজারের আকারটা কেমন, সেটা বড় ক্ষুদ্র মাঝারি নাকি বৃহৎ তোমাকে দেখতে হবে। এর মধ্যে আরো কিছু অন্যভাবে এটা বলা যাইতে পারে, ঠিক আছে, বাজারের প্রকৃতিটা কেমন, ঠিক আছে, বাজারের প্রকৃতি কি এমন যে মানে কোন কোন পণ্যের চাহিদা মানে কিছুদিন পর পর পরিবর্তন হয়, বা আবার হচ্ছে পরিবর্তন হয় না, সবসময় চাহিদা একরকমই থাকে, বা কোনো সময় চাহিদা বেশি থাকে, কোন সময় চাহিদা কম থাকে। সম্ভাব্য ক্রেতা, তোমার সম্ভাব্য ক্রেতা কারা, ঠিক আছে, তারা ধনী শ্রেণী নাকি হচ্ছে তারা হচ্ছে মধ্যবিত্ত, না না তারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ দেখতে হবে। আবার তোমার সম্ভাব্য ক্রেতার শ্রেণীবিভাগ এমন ভাবে হইতে পারে, তারা কি ছোট বাচ্চা নাকি নাকি মাঝারি বয়স্ক মানুষ নাকি তারা বয়স্ক মানুষ, বিভিন্ন ভাবে ভাগ করা যেতে পারে এগুলোকে। বাজারের অবস্থা, এখন বাজারের অবস্থা কেমন সেটা তুমি প্রতিযোগীর দিক থেকে চিন্তা করলে বাজারে কি প্রতিযোগীর সংখ্যা বেশি না কম দেখতে পারো। ফরমেশের পরিমাণ, ফরমেশের পরিমাণ মানে অর্ডারের পরিমাণ, ঠিক আছে, তোমার অর্ডারের পরিমাণ বাজার থেকে কেমন পরিমাণ আসবে সেটা তোমার বিবেচনা করতে হবে। ভোক্তার সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে ভোক্তার সংখ্যা। সম্ভাব্য ক্রেতা, ঠিক আছে, দুইটাই আমাদের বিবেচনা রাখতে হবে। ক্রেতা আর ভোক্তার সংখ্যা, দেখো এখানে কিন্তু দুইটা বিষয় উল্লেখ করছে, কারণ ক্রেতা যা ভোক্তা তাই না। সম্ভাব্য ক্রেতার সংখ্যা আমাকে বিবেচনা করতে হবে, কতজন লোক আমার পণ্য কিনবে, আর হচ্ছে ভোক্তার সংখ্যা, কতজন লোক আমার পণ্যটা ভোগ করবে, দুই জিনিস। ক্রয়ের প্রকৃতি, ঠিক আছে, ক্রয়ের প্রকৃতি কেমন হবে, তারা কি একবারই অনেক বেশি ক্রয় করে নাকি একবারে অল্প অল্প করে ক্রয় করে অনেক সময় ধরে, ধারাবাহিক ভাবে বলতে পারো। ক্রয়ের পরিমাণ, দেখো যেটা আমি আগে বলে ফেলাম সেটা এখানে বলে দিচ্ছে, ক্রয়ের পরিমাণ যে বেশি পরিমাণে ক্রয় করে নাকি অল্প অল্প ধারাবাহিক ভাবে ক্রয় করে। আর ক্রয়ের প্রকৃতি এটা বিভিন্ন ভাবে হইতে পারে, ক্রয়ের প্রকৃতি কেমন, যেমন ক্রয়ের পরিমাণ এটাও কিন্তু ক্রয়ের প্রকৃতির একটা ধরনের মধ্যে পড়বে। এরপর ক্রয়ের প্রকৃতির মধ্যে আরো কি পড়তে পারে, ক্রয়ের পরিমাণ পড়তে পারে, তারপরে হচ্ছে ক্রয়ের পরিমাণ পড়তে পারে, তারপরে তোমার ক্রয়ের পরিমাণ, তারপরে ক্রয়টা কিভাবে করে, এটা কি ধারাবাহিক ভাবে করে নাকি একবারে বেশি পরিমাণে কিনে আর কেনে না, এটা একটা ধরন হতে পারে। তারপরে ইত্যাদি ইত্যাদি এরকম হতে পারে। এরপর হচ্ছে ক্রয় অভ্যাস, ক্রয় অভ্যাস যেটা বললাম সেটা হচ্ছে তোমার ক্রয়ের অভ্যাস কেমন, এটা কি মানুষগুলোর এটা কি ধারাবাহিক ভাবে কেনে নাকি একবার অনেক পরিমাণে কিনে রাখে, এরা কি রয়্যাল কাস্টমার নাকি রয়্যাল না, মানে একবারে যদি আমার এই পণ্যটা কেনে তাহলে কি বারবারই আমার এই পণ্যটা কেনে, নাকি এরা বিভিন্ন ধরনের পণ্য পছন্দ করে, প্রথমবার একটা পণ্য কিনলে পরের বার আরেকটা পণ্য কেনে, ঠিক আছে, ইত্যাদি। পণ্য সম্পর্কীয় বিবেচনা, দেখো প্রতি এককের মূল্য, প্রতি একক মানে ইউনিট প্রাইস কত, ঠিক আছে সেটা। পণ্যের ওজন, পণ্যের ওজন কেমন, যেমন তুমি যখন তুমি মানে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করা হয় তখন এটা বিভিন্ন ভাবে বিবেচনা করা হয়, ঠিক আছে, কারণ এক এক পণ্যের পরিবহন এক এক ভাবে হবে, যে পণ্যটা ভারী সেটা একভাবে পরিবহন করবে, যে পণ্যটা হালকা সেটা আরেক ভাবে, যে পণ্যটা হচ্ছে কাঁচের জিনিস ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেটা আরেক ভাবে, ঠিক আছে, ইত্যাদি। পচনশীলতা, ঠিক আছে, এরকম ভাবে ভাগ হবে। দ্রব্যের কারিগরি প্রকৃতি, দ্রব্যের কারিগরি, ঠিক আছে, এটা হচ্ছে দ্রব্যের কারিগরি লিখছে, এটা বলতে বোঝানো হচ্ছে দ্রব্যের কারিগরি বলতে মানে দ্রব্যের ক্যাটাগরি বোঝানো হচ্ছে, তোমার যে ওটা কেমন ক্যাটাগরির দ্রব্য, সেটা কি পচনশীল নাকি সেটা হচ্ছে ভঙ্গুর নাকি সেটা খুবই শক্ত, এরকম কিছু টাইপ। আর হচ্ছে দ্রব্যের কারিগরি প্রকৃতি, আচ্ছা ঠিক আছে, দেখো যদি দ্রব্যের কারিগরি আমি যেটা বলতেছিলাম সেটা না, এখানে দেখো তিনটা শব্দ একসাথে, দ্রব্যের কারিগরি প্রকৃতি, ঠিক আছে, কারিগরি প্রকৃতি এর মানে হচ্ছে টেকনোলজিক্যাল দিকটা বুঝাচ্ছে, এটার গঠনটা বোঝাচ্ছে, ঠিক আছে, কারিগরি প্রকৃতি মানে এটা কিভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে, ওই জিনিসটা বোঝানো হচ্ছে তোমার। যেমন হচ্ছে কারিগরি প্রকৃতি, এটার মানে হচ্ছে তোমার দেখো যে জিনিসগুলো স্টিলের জিনিসগুলা, ঠিক আছে, ওইটার কারিগরি প্রকৃতি এক ধরনের, ঠিক আছে, যেগুলো কাঠের জিনিস সেগুলো কারিগরি প্রকৃতি কিন্তু এক ধরনের না, ঠিক আছে, দুইটা কিন্তু দুই ধরনের, একটা স্টিল আর একটা কাঠের, এই দিকগুলো কি বিবেচনা করতে হবে। প্রতিষ্ঠান সংক্রান্ত বিবেচনা, আর্থিক সামর্থ্য কেমন আছে তোমার প্রতিষ্ঠানে, এখন তুমি যদি অনেক বাজারে অনেক বড় বড় তোমার হচ্ছে এজেন্ট আছে, ডিস্ট্রিবিউট এজেন্ট আছে, তুমি যদি এখন বড় প্রতিনিধির সাথে তোমার হচ্ছে যদি বড় প্রতিনিধির মাধ্যমে তোমার পণ্য বিক্রি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি আর্থিক সামর্থ্য তোমার ভালো থাকতে হবে, কারণ বড় প্রতিনিধির মাধ্যমে পণ্য বিক্রি করলে এটা সুবিধা কি তারা হচ্ছে একদম সারা বাংলাদেশ ছড়ায় ছিটায় আছে, ঠিক আছে, অর্থাৎ তাদের মাধ্যমে কি বেশি দূর পণ্য তোমার পৌঁছে দেওয়া সম্ভব। ব্যবস্থাপনার দক্ষতা,
ঠিক আছে, এই ব্যবস্থাপনা দক্ষতাও খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। তুমি এখন তোমার ব্যবস্থাপনা দক্ষতা কেমন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই মধ্যস্থ ব্যবসায়ীরা একসময় লাগাম ছাড়া হয়ে যেতে পারে। ঠিক আছে, যেমন আমি শুনছিলাম তোমার হচ্ছে কোন একটা কোম্পানির তোমার একজন সিও ছিল, এখন ওই কোম্পানিতে হচ্ছে নামটা বলতেছি না, ওইখানে একটা সিও ছিল, মানে হচ্ছে ওই কোম্পানি আইসক্রিম বিক্রি করে বাংলাদেশে। ওই কোম্পানির মধ্যস্থ ব্যবসায়ীরা মানে তোমার এতটাই ক্ষমতাশালী হয়ে গেছিল যে ওরা পর্যন্ত ওদের সিও কে বদলায় দিতে চাইছিল। কারণ কি, মধ্যস্থ ব্যবসায়ীরা তোমার হচ্ছে কি বেশি পরিমাণে কমিশন ডিমান্ড করতেছিল, কিন্তু সেটা দিতে রাজি হয় নাই। তখন কি তারা বদলি করে দিচ্ছে, মানে কি তারা এত ক্ষমতাশালী, যদি তুমি তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারো। কারণ তারা তোমার পণ্য বিক্রি করে, আর তোমার পণ্য বিক্রির টাকা দিয়েই তোমার হচ্ছে উৎপাদন চলে, কাঁচামাল আসে, কারখানার কর্মীদের বেতন দাও, তোমার অফিসের বেতন দাও, তোমার কিন্তু এই বিক্রয়ের উপর সবকিছু ডিপেন্ড করতেছে। এখন যদি মধ্যস্থ ব্যবসায়ীরা বেঁকে বসে যে না আমি তোমার পণ্য বিক্রি করবো না যদি আমার বেশি কমিশন না দাও, তখন কিন্তু তোমার কিছুই করার থাকে না। কারণ এখানে তুমি পণ্য বিক্রি করতেছো না, তুমি জানো না কিভাবে করতে হয়। বড় বড় কোম্পানির ক্ষেত্রে এরকম হয়। এর জন্য তোমার ব্যবস্থাপনা যদি ক্ষমতা ভালো না থাকে, তখন এদেরকে আর নিয়ন্ত্রণ করা যায় না। এরা মানে ইউনিয়ন করে তোমার হচ্ছে ওদের নিজেদের মতো তোমার দাম হাঁকায়, মানে নিজেদের মতো কমিশন চায়। ঠিক আছে, কোম্পানির ভাবমূর্তি, এখন কোম্পানির ভাবমূর্তিটা কেমন সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যদি তুমি এমন একটা কোম্পানি হয়ে থাকো যেখানে হচ্ছে মানুষ বিশ্বাস করে যে হচ্ছে যে এই কোম্পানিটা হচ্ছে ওরা নিজেরাই পণ্য ডেলিভারি দেয় দোকানে এবং বা ওদের শোরুমে, এবং ওরা খুব ভালো পণ্য ডেলিভারি দেয়, তখন যদি তুমি মধ্যস্থ ব্যবসায়ী নিয়োগ করো, তখন যদি এটা আসে, তখন সেটা কিন্তু অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যে এরা তো নিজেরা দিত, এরা তো খুব ভালো দিত, এখন আবার এরা যেহেতু আবার মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে দিতেছে, সেটা না কেমন হইতে পারে। যেমন এটা হচ্ছে আমরা যদি অনলাইন ব্যবসার ক্ষেত্রে দেখি, যেমন কি করোনার সময় অনেকেই কি করছে, পণ্য হোম ডেলিভারি দিছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঠিক আছে, বিভিন্ন ছোট ছোট ই কমার্স ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এরা কি করতো তোমার, এরা হচ্ছে বিভিন্ন হচ্ছে যারা হচ্ছে কুরিয়ার আছে তাদেরকে ভাড়া করে, যেমন হচ্ছে যে রেডেক্স ইত্যাদি ইত্যাদি আছে, এদেরকে এরা কি ভাড়া করে এদের মাধ্যমে পণ্য ডেলিভারি দিত। আবার অনেক কি ই কমার্স ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা কিনা হচ্ছে নিজেদের পণ্য নিজেরাই ডেলিভারি দিত। কিন্তু সাধারণত দেখা গেছে কি ফেসবুকে দেখতে পাইছি যারা হচ্ছে যারা হচ্ছে হায়ার করা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি দেয়, তাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ অভিযোগ আসে। ই কমার্স প্রতিষ্ঠানগুলো বলতো তাদের মাধ্যমে পণ্য ডেলিভারি করলে তারা নাকি পণ্য নষ্ট করে ফেলতো, ভেঙে ফেলতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু ই কমার্স প্রতিষ্ঠান যদি সরাসরি যেমন চালডা.কম, ওরা যেমন ওদের নিজেদের প্রতিষ্ঠান মানে কর্মী আছে ওদের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে, ওদের নাকি সমস্যা হয় না, ওদের পণ্য কিনলে নাকি সমস্যা হয় না। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির ভাবমূর্তির উপর অনেকখানি ডিপেন্ড করে। গেল এটা। এরপরে দেখো মধ্যস্থ ব্যবসায়ী সংক্রান্ত বিবেচনা, মধ্যস্থ ব্যবসায়ী পর্যাপ্ততা, এটা তোমাকে দেখতে হবে। তুমি যে পণ্যটা ডেলিভারি করতে চাইতেছো সেটা বাজারে বা বিক্রি করতে চাইতেছো মধ্যস্থ ব্যবসায়ীর মাধ্যমে, সেই ধরনের মধ্যস্থ ব্যবসায়ী কি পর্যাপ্ততা আছে কিনা বাজারে। মধ্যস্থ ব্যবসায়ীর ক্ষমতা যেটা বললাম, যেমন এদের ক্ষমতা কেমন, এদের যদি ক্ষমতা বেশি থাকে দেখা যায় এক সময় যখন তখন আমার কাছে কি অযৌক্তিক কিছু দাবি করতে পারে যে কমিশন বাড়ায় দাও নাহলে তোমার পণ্য বিক্রি করবো না। ঠিক আছে, এরকম, এটা খুবই একটা মানে ভয়ঙ্কর বিষয়। তারপর হচ্ছে ব্যয়ের প্রকৃতি। ঠিক আছে, কেমন ব্যয় পড়বে মধ্যস্থ ব্যবসায়ী নিয়োগ করলে, বা আমি যদি নিজে বিক্রি করি বিপণন করি তাহলে কেমন ব্যয় করবে ইত্যাদি বিষয় কি বিবেচনা করতে হয়। বন্টন প্রণালী শ্রেণীবিভাগ, দেখো বন্টন প্রণালীকে দুই ভাগে ভাগ করা হইতেছে, একটা হচ্ছে তোমার এখানে তিন ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী, আরেকটা হচ্ছে ব্যবসায়ী বা শিল্প পণ্যের ভোগ্য প্রণালী, আরেকটা আছে তিন নাম্বার যেটা দিচ্ছে সেটা হচ্ছে সেবার বন্টন প্রণালী। ঠিক আছে, এখন আমরা দেখি প্রথমে দেয়া আছে কি, এটা হচ্ছে একটা ভোগ্য পণ্যের বন্টন প্রণালী দেয়া আছে। এটা তো বুঝো উৎপাদনকারী ভোক্তা সরাসরি বিক্রি করতে পারে। এটা এমন কোন পণ্যের উদাহরণ হইতে পারে যেমন তোমার যেমন গ্রামে শাকসবজি যেটা সেটা, আবার অনেকে দেখা যায় অনলাইনে খাবার বিক্রি করে। ঠিক আছে, নিজে বাসায় বানায়, এরপর হচ্ছে বিভিন্ন হচ্ছে সেটা কিন্তু হইতাছে না। সেটা দেখো যদি তুমি নিজেই খাবার বাসায় বানাইলা এবং ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করলা, সেখানে দেখো একটা কিন্তু যে বিভিন্ন মানে যদি তার বাসার কেউ ডেলিভারি দিয়ে আসে, ঠিক আছে, তার হাজবেন্ড বা তার ভাই, তাইলে কিন্তু দেখো এটা কিন্তু সরাসরি বিক্রয়ের মধ্যেই হইতেছে। কিন্তু সে যদি কোনো মানে হচ্ছে তোমার ডেলিভারি প্রতিষ্ঠান হায়ার করে যারা হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে, ঠিক আছে, এখানেও কিন্তু তাইলে আর হচ্ছে না, তাইলে কিন্তু এখানে একটা মধ্যস্থ ব্যবসায়ী আইসাই করতেছে। উৎপাদনকারী, খুচরা বিক্রেতা, ভোক্তা, যেমন যেই জিনিসগুলা তোমার হচ্ছে সিগারেট, ঠিক আছে, এরা উৎপাদনকারী উৎপাদন করে, তারপরে খুচরা বিক্রেতার দোকানে দেওয়া যায়, ভোক্তা কিনে নেয়। তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে উৎপাদনকারী পাইকার, এটা হচ্ছে ধান চাল আম ইত্যাদি, খুচরা বিক্রেতা ভোক্তা। এটা হচ্ছে উৎপাদনকারী পাইকার। জবাব,
খুচরা বিক্রেতা, ভোক্তা। এখানে জবাবটা কি কেউ বলতে পারবা? জবাবটা কি? যদি পারো লিখতে পারো। না জানলেও না লিখতে পারো, সমস্যা নেই। জবার ডিলার না তোমার, জবারটা হচ্ছে এক ধরনের রিটেইলার, মানে হচ্ছে পাইকার ব্যবসায়ী বলা যায় তোমার, ঠিক আছে? জবারটা হচ্ছে এক ধরনের রিটেইলার, এরা হচ্ছে পাইকার ব্যবসায়ী। র‍্যাক জবার আছে আরেকটা, সেটা হচ্ছে র‍্যাক জবার হচ্ছে এক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী, ঠিক আছে? ওটা আমরা পরে দেখবো। কিন্তু জবার যেটা সেটা হচ্ছে এক ধরনের পাইকারি ব্যবসায়ী। এরা এরা কি করে, এরা হয়তো নিজেরা ভোক্তার কাছে বিক্রি করবে, নাহলে আবার এরা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করবে, মানে পুনরায় বিক্রি করা যেটা, এরা হচ্ছে সাধারণ এটা করে। এরা কি করে, মনে করো যে উৎপাদনকারী বা পাইকারের কাছ থেকে কিনে আনলো, কিনে এনে আবার এটা বিক্রি করবে খুচরা ব্যবসায়ীর কাছে, ঠিক আছে? পুনরায় বিক্রয়কারী বলতে পারো এদেরকে। এরপর খুচরা বিক্রেতা, ভোক্তা। এটা হচ্ছে বিভিন্ন পণ্য হইতে পারে, যেমন হচ্ছে এটা কেমন হইতে পারে, এটা তোমার ধরো তোমার হচ্ছে ধরো এটা হচ্ছে, যেমন ধরো তুমি যদি ধরো হচ্ছে মনে করো যে এটা ইয়া হইতে পারে, তোমার হচ্ছে এটা যদি আমি বলি কিভাবে, দেখো উৎপাদনকারী এমন ধরো যে কোনো কিছু হইতে পারে, যেমন ধরো আম বা লিচু বা এগুলা কিছু ইত্যাদি। কি উৎপাদনকারী থেকে, উৎপাদনকারী হচ্ছে মনে করো আম হচ্ছে রাজশাহীতে উৎপাদন করছে, পাইকার নিয়ে আসছে কারণ বাজার, ঠিক আছে? পাইকার কারণ বাজার নিয়ে আসছে, এখন এই পাইকারের কাছ থেকে তারপরে হচ্ছে পাইকার কারণ কারণ বাজার নিয়ে আসছে, এই জবার হচ্ছে সেইটা আবার কি কিনা, সেটা কিনা তোমার মনে করো কারণ বাজার থেকে কিনা সে আবার নিয়ে আসছে হচ্ছে ফার্ম গেট, ঠিক আছে? ফার্ম গেট না সে আবার হচ্ছে বিক্রি করতেছে খুচরা বিক্রেতার কাছে এটা, ঠিক আছে? এরপরে ভোক্তা পাইতেছে। এই জিনিসটা বেশি কি হয় জানো, এটা কি হয় অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক পণ্য আছে কি উৎপাদনকারীরা কাছ থেকে পাইকার নিয়ে আসে হচ্ছে গাজীপুর, ঠিক আছে? গাজীপুর দেখবে অনেক এরকম বিশাল বিশাল বাজার আছে, ঠিক আছে? পাইকাররা উৎপাদনকারী থেকে গ্রাম থেকে একদম গাজীপুর নিয়ে আসে, গাজীপুর নিয়ে আসার পরে এই জবাররা ওই গাজীপুর থেকে আবার কিনে আনে, গাজীপুর থেকে কিনে না বিভিন্ন জেলায়, তাদের কেউ বিভিন্ন জেলায় নিজের জেলায় ছড়ায় পড়ে, তারা আবার খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে, ঠিক আছে? তারপর ভোক্তাদের কাছে ক্রয় করে। যেমন অনেক কিছুই আছে ওই গাজীপুরে, ওইখান থেকে বেশি বিক্রি হয়, ওখানে কি জানি একটা নাম কালিয়াকোট না কি আছে, ওইখানে এরকম বিশাল একটা বাজার হয়, সারা বাংলাদেশের সকল গ্রাম থেকে অনেক কিছু আছে, পরে ওখান থেকে বিভিন্ন গ্রাম থেকে আবার বিভিন্ন এলাকা থেকে লোক এসে নিয়ে যায়, আবার তাদের ইয়াতে বিক্রি করে, তাদের হচ্ছে এলাকার হচ্ছে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে। এরপরে হচ্ছে আমরা দেখবো এখন এটা হচ্ছে, ওইটা হচ্ছে দেখো এটা কিন্তু ক, এটা মানে হচ্ছে উপরেরটা, মানে আমরা যেটা পড়ে আসলাম সেটা কিন্তু ভোক্তা বাজার বাজারজাতকরণ প্রণালী ছিল। আর এখন যেটা সেটা হচ্ছে এটা যেটা করবো সেটা হচ্ছে শিল্প বাজার, উৎপাদনকারী, শিল্প ক্রেতা, ঠিক আছে? এটা হচ্ছে বিভিন্ন ধরো উৎপাদনকারী শিল্প ক্রেতা, এটা হচ্ছে তোমার যেটা আছে এটা বলতে পারো শিল্প ক্রেতা, হ্যাঁ এটা তুমি বলতে পারো, যেমন এটা যদি আমরা বলি, আমি জানি না, তারপরও যেমন যে আইফোন বিক্রি করে এরা যারা, এখন তো ওদের তো নির্দিষ্ট বাংলাদেশে নাই, কিন্তু বিদেশে আই স্টোর আছে, ওইখানে যেটা বিক্রি করে সেটা বলতে পারো শিল্প পণ্য, এটা শিল্প ক্রেতার দিকে চলে যেতেছে না, এটা ভোক্তা হবে, কারণ ওইখানে তো একজন করে কিনতেছে। কিন্তু উৎপাদনকারী থেকে যদি শিল্প ক্রেতার কাছে যায় তাহলে সেটা ওইটা হইতেছে না, এই উদাহরণটা। কিন্তু এখানে যা বোঝাচ্ছে, ধরো কাঁচামাল বা কোনো কিছু তুমি তৈরি করলা, ডাইরেক্ট হচ্ছে শিল্প ক্রেতার কাছে বিক্রি করবা, যে কিনা ওটা নিয়ে নতুন কিছু আবার তৈরি করবে, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে বাটন তৈরি করো, ঠিক আছে? বাটন তৈরি করো, তুমি সেটা ডাইরেক্ট শিল্প ক্রেতার কাছে বিক্রি করলা, অর্থাৎ কি কোনো হচ্ছে পোশাক শিল্পের মালিক, মানে হচ্ছে গার্মেন্টস এর কোনো মালিকের কাছে বিক্রি করলা, সে নিয়ে হচ্ছে তার কাজে লাগাবে, সেটা হচ্ছে উৎপাদনকারী ডাইরেক্ট শিল্প ক্রেতার কাছে বিক্রি করা। উৎপাদনকারী, শিল্প পরিবেশক, শিল্প ক্রেতা। যেমন ধরো উৎপাদনকারী কি শিল্প পরিবেশক দিল, মানে ডিস্ট্রিবিউটর দিল, ঠিক আছে? তার এলাকায় মানে এলাকা ভেদে ডিস্ট্রিবিউটর দিল, ডিস্ট্রিবিউটররা উৎপাদনকারীর কাছ থেকে শিল্প পণ্যটা ক্রয় করে না, ডাইরেক্ট শিল্প ক্রেতার কাছে বিক্রি করতেছে। উৎপাদনকারী প্রতিনিধি বা বিক্রয় শাখা, শিল্প ক্রেতা, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার উৎপাদনকারী হচ্ছে তোমার কি করবে, তোমার উৎপাদনকারী প্রতিনিধি মানে কি এজেন্ট বা বিক্রয় শাখা, সেলস ডিপার্টমেন্ট বা সেলস এরকম আছে, এগুলো বিদেশে ইউএসএ তে আছে, এরা কি করবে, এটা স্থাপন করবে, যেমন আইবিএম এর আছে হয়তো যতদূর জানি, ওদেরকে মানে সেলস ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? বা সেলস শাখা আছে, আইবিএম যারা হচ্ছে তোমার পার্সোনাল কম্পিউটার তৈরি করে, ঠিক আছে? ওদের আছে, এরপরে ওখান থেকে শিল্প ক্রেতারা কিনতে পারে।
উৎপাদনকারী প্রতিনিধি বা বিক্রয় শাখা, শিল্প পরিবেশক, শিল্প ক্রেতা। এটা দেখো, এটা সবচেয়ে বড়। উৎপাদনকারী কি করলো? পণ্য উৎপাদন করলো, উৎপাদন করে তার বিক্রয় উৎপাদনকারী প্রতিনিধি মানে এজেন্ট। এজেন্ট কি করলো? তার থেকে হচ্ছে এজেন্ট হচ্ছে কি করলো? এজেন্ট হচ্ছে শিল্প পরিবেশের কাছ থেকে অর্ডার নিল যে আপনার কতখানি লাগবে। এখানে কিন্তু প্রতিনিধি বা বিক্রয় শাখা কিন্তু টাকা দিয়ে পণ্য কিনতেছে না, এটা হচ্ছে কমিশন পাবে। ঠিক আছে, এখান থেকে অর্ডার সংগ্রহ করলো শিল্প পরিবেশের কাছ থেকে, বললো যে আমার এত টাকার 10 লাখ টাকার পণ্য লাগবে। সে উৎপাদনকারী কাছ থেকে পণ্যটা নিয়ে আসা, উৎপাদনকারীরে এই শিল্প পরিবেশকের ঠিকানাটা দিয়ে দিল, উৎপাদনকারী সরাসরি তার কাছে পণ্যটা পাঠিয়ে দিল। আর হচ্ছে শিল্প পরিবেশক হচ্ছে সরাসরি টাকাটা তারে দিল বা উৎপাদনকারীরে দিল। উৎপাদনকারী সেখান থেকে কি উৎপাদনকারীর প্রতিনিধি বা এজেন্টকে কি কমিশনটা দিয়ে দিবে। আর হচ্ছে শিল্প ক্রেতা, তারপর আবার শিল্প পরিবেশক থেকে শিল্প ক্রেতার পণ্যটা কিনে নিবে। এখন দেখো বন্টন প্রণালী গুলা আছে। হুম, এখন আমাদের বন্টন প্রণালী গুলো শূন্য স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বা সরাসরি বিক্রয়। ঠিক আছে, এখানে উৎপাদক সরাসরি কি তোমার ভোক্তার কাছে বিক্রি করে। উৎপাদক সরাসরি মধ্যস্থ ব্যবসায়ী সহযোগিতা ছাড়া সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে। ঠিক আছে, যেটা বললাম, যেটা হচ্ছে গ্রামে সাধারণত হয়ে থাকে। ঢাকা শহরে এমন কোনো পণ্য আছে কিনা, খুবই কম। এমন খুব পণ্য দেখাই যায় না যারা সরাসরি বিক্রি করে। যেমন সেবা বিক্রয়ের ক্ষেত্রে যদি ধরি, যেমন সেলুন, যিনি মানে হচ্ছে চুল কাটেন, সে সরাসরি তার সেবাটা বিক্রি করতেছে। ঠিক আছে, এটা কিন্তু ওটা সেবার মধ্যে চলে যাবে। এমন কোন যদি পণ্য জায়গা থাকো যে ঢাকা শহরেই কি উৎপাদন হয় এবং এটা সরাসরি হচ্ছে ভোক্তার কাছে বিক্রি করা হয়, যদি জায়গা থাকো তাহলে লিখো তোমরা চ্যাটে। এটা গেল এটা। এটা কিছু বৈশিষ্ট্য দিয়ে রাখছে, যেমন এটা কোনো মধ্যস্থ ব্যবসায়ী থাকে না, প্রণালীটি খুব ছোট হয়ে থাকে। এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বা খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। ঠিক আছে, এখানে শুধু খুচরা বিক্রেতা থাকবে, উৎপাদনকারী আর ভোক্তার মধ্যে থাকবে হচ্ছে খুচরা বিক্রেতা। দ্বিতীয় স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বা পাইকার ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। এখানে দুইটা স্তর থাকবে, দ্বি স্তর বলতে বোঝাচ্ছে পাইকার প্লাস হচ্ছে খুচরা ব্যবসায়ী। আচ্ছা, বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে পণ্য বিক্রয়ের দায়িত্ব নিজেদের উপর না রেখে সে দায়িত্ব পাইকারদের উপর অর্পণ করে। ঠিক আছে, বৃহৎ কোম্পানি পণ্য বন্টনের ক্ষেত্রে এই ধরনের প্রণালী ব্যবহার করা হয়। এক্ষেত্রে পাইকার পণ্য বন্টন অবস্থায় উৎপাদক ও খুচরা বিক্রেতা সহযোগী হিসেবে কাজ করে। এক্ষেত্রে দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বলা হয়। ডিলারের মাধ্যমে বিক্রয়, বিভিন্ন স্থানে ডিলার বা এজেন্ট নিয়োগ করে। ঠিক আছে, ডিলার বা এজেন্ট নিয়োগ করবে, তারা হচ্ছে পণ্যটা বিক্রি করে দিবে, তারা বিক্রি করে দিবে কোম্পানিকে, কোম্পানির পণ্য বিক্রি করে দিবে বা উৎপাদনকারী পণ্য বিক্রি করে দিবে, বিনিময়ে তারা কমিশন পাবে। ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর কমিশন পায়। ডিলার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্য বন্টন। ঠিক আছে, এখানে হচ্ছে ডিলাররা হচ্ছে উৎপাদনকারী ডিলারদের নিকট পাঠাবে, ডিলারগণ হচ্ছে তোমার নিজস্ব পরিবহন ব্যবস্থায় পণ্য খুচরা ব্যবসায়ীদের নিকট পাঠাবে। মানে হচ্ছে বিভিন্ন যেমন এসিআই এরা এইভাবে করে, ডিলার নিয়োগ দেয়, তোমাকে হচ্ছে মিনিমাম একটা টাকা দিয়ে। আমাদের এক সময় দেখছিলাম একজন নিয়েছিল, উনি হচ্ছে 20 লাখ টাকা জমা দিছিল সিকিউরিটি হিসাবে। হুম, আচ্ছা ধরো 20 লাখ টাকা সিকিউরিটি হিসেবে জমা দিছিল, পরে হচ্ছে উনি হলো ডিলার হয়ে গেল ওই আমাদের এলাকার। ঠিক আছে, তারপরে কি করলো, উনি কি করতো, উনি দুজন লোক রাখলো। একজন লোক হচ্ছে সকালবেলা যা অর্ডার নিয়ে আসতো বিভিন্ন মুদি দোকান ঘুরে, মানে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার নিয়ে আসার পরে তারপরে আরেকজন লোককে দিয়ে বিকালে সে হচ্ছে ওই পণ্যগুলো ওই দোকানে পাঠায় দিত খুচরা ব্যবসায়ীদের কাছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিলারের মাধ্যমে ও খুচরা বিক্রয়ের মাধ্যমে বন্টন। এবার আসে সেবার বন্টন প্রণালী। আর একজন লিখলো যে মিষ্টির মাধ্যমে বিক্রি করে। মিষ্টির মাধ্যমে মিষ্টি, হ্যাঁ, এটা খুব কমই মনে হয় স্যার। কারণ হচ্ছে তোমার মিষ্টিও দেখা যায় যে বগুড়া বা বিভিন্ন জায়গা থেকে বা টাঙ্গাইল থেকে মিষ্টি আয় না বা সাভার থেকে মিষ্টি আয় না, পরে ঢাকা শহরে বিক্রি করে। খুবই কম আছে হয়তো, বা তারা যারা নিজেরাই বানায় নিজেরাই আবার বিক্রি করে করতে পারে। এবার হচ্ছে সেবার বন্টন প্রণালী। সেবা বন্টনের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের পদ্ধতি হতে দেখা যায়। ঠিক আছে, একটা হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ বাজারজাতকরণ, এক স্তর বিশিষ্ট প্রতিনিধির মাধ্যমে বিক্রয়। আচ্ছা দেখো, এখন আমরা হচ্ছে দেখি কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহার না করে উৎপাদক বা সেবা প্রদানকারী সরাসরি ভোক্তা বা শিল্প ব্যবহারের কাছে সেবা কর্ম পৌঁছানোর ব্যবস্থা করলে তাকে সরাসরি বা প্রত্যক্ষ বলা হয়। দেখো, শিক্ষকের সেবা, ডাক্তারের সেবা, বা হচ্ছে সেলুনে যে চুল কাটে, ঠিক আছে, বা পার্লারে যিনি সেবা দেয়, এদেরকে আমরা বলতে পারি হচ্ছে, বা এরা যে বন্টন প্রণালীটি ব্যবহার করে তাদের সেবা বিপণনের জন্য, সেটাকে বলা হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ বাজারজাতকরণ। একস্তর বিশিষ্ট বন্টন প্রণালীর মাধ্যমে বিক্রয়। ঠিক আছে, সেবা বাজারজাতকরণে সাধারণত বেশি সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহার করা হয় না। এর কারণ কি বলতে পারবা কেউ?
বেশি পরিমাণ বন্টন মধ্যস্থ ব্যবসায় ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে সেবা এটা সম্ভব নয়, ঠিক আছে। কারণ হচ্ছে সেবা যে ব্যক্তি দেয় সেটা হচ্ছে কি তার থেকে পৃথক করা যায় না, মানে অবিচ্ছেদ্য বা ছেদ করা যায় না, ঠিক আছে, অবিচ্ছেদ্য। এর জন্য কি তোমার হচ্ছে এটা সম্ভব হয় না। আর সেবা দেখা যায় যে পচনশীল টাইপের হয়ে থাকে, এর জন্য এটা বেশি দূর নেওয়া যায় না মধ্যস্থ ব্যবসায়ীর মাধ্যমে। বন্টন প্রণালীতে কেবল এজেন্টের ব্যবহার করে সেবা চূড়ান্ত ভোক্তা বা শিল্পে ব্যবহারের কাছে পৌঁছানো হলে তাকে এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বলা হয়ে থাকে। বীমা কোম্পানি, ট্রাভেল এজেন্সি, ঠিক আছে, এটা হচ্ছে এজেন্টের মাধ্যমে তোমার তোমার সেবা বিতরণ করে থাকে। এরপর দেখো বন্টন প্রণালীর কার্যাবলী। বন্টন প্রণালীর মাধ্যমে কি কি কাজ করা হয়? তথ্য সরবরাহ করা হয়। খুচরা ব্যবসায়ী বা মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদকদের তথ্য সরবরাহ করে। তুমি যে পণ্যটা বানাচ্ছ সেটা তো আমি বিক্রি করতে পারতেছি না, কারণ হচ্ছে ভোক্তারা পছন্দ করতেছে না, ভোক্তারা মনে হয় এটা চায়, তুমি এটা কইরা দেখতে পারো, এমন ভাবে তারা তথ্য দেয়। সমঝোতা স্থাপন, ভোক্তা আর হচ্ছে উৎপাদকের মধ্যে সমঝোতা স্থাপন করা হয় তাদের মাধ্যমে। বিক্রয় প্রসার, ঠিক আছে, বিক্রয়ের প্রসার ঘটানো হয়ে থাকে। বস্তুগত বন্টন, যোগাযোগ স্থাপন, অর্থ সংস্থান, ঠিক আছে। এর যোগাযোগ স্থাপন বলতে ভোক্তা আর উৎপাদনকারীর মাধ্যমে যখন তথ্য সরবরাহ করতেছে মধ্যস্থ ব্যবসায়ী, তখন হচ্ছে তোমার যোগাযোগ স্থাপন হচ্ছে ভোক্তা আর হচ্ছে উৎপাদনকারীর মধ্যে। অর্থ সংস্থান কি? পাইকারদের অনেক, মানে তারা অনেক সময় পাইকাররা তোমার হচ্ছে উৎপাদনকারীকে অর্থ দিয়ে থাকে, সেটা হচ্ছে বাকিতে ক্রয়ের মাধ্যমে। বাকিতে ক্রয়ের মাধ্যমে মানে হচ্ছে পাইকাররা টাকা দিয়ে রাখে কিন্তু পণ্য নেয় না, ঠিক আছে, মানে বাকিতে পণ্য ক্রয় করলো। এরপর হচ্ছে সামঞ্জস্য বিধান, এটা বিভিন্ন জায়গায় সামঞ্জস্য বিধান হইতে পারে। তোমার তোমার সামঞ্জস্য বিধান বলতে হচ্ছে ভোক্তার প্রত্যাশার সাথে সামঞ্জস্য বিধান হইতে পারে, কারণ উৎপাদনকারীর কাছ থেকে আমি তথ্য পাইতেছি, সেই অনুযায়ী পণ্য উৎপাদন করতেছি। ঝুঁকি গ্রহণ, ঠিক আছে, এটা হচ্ছে দেখো বন্টন প্রণালী হচ্ছে ঝুঁকি গ্রহণ করে মধ্যস্থ ব্যবসায়ীরা পণ্য বিক্রয়ে, ঠিক আছে। উৎপাদনকারীর ক্ষেত্রে তেমন এটা থাকে না। যেমন হচ্ছে আমি প্রতিনিধির ক্ষেত্রে দেখি বা ডিলারের ক্ষেত্রে দেখি, আমি যদি পণ্য বিক্রি না করতে পারি তাহলে কমিশন পাবো না। আর পরিবেশক তো নিজের টাকা দিয়ে পণ্য কিনা ব্যবসা করতেছে, অতএব তাকে পণ্য বিক্রি করতে হবে। এক্ষেত্রে উৎপাদনকারী কি একদমই তোমার কি রিস্ক ফ্রি পরিবেশকের ক্ষেত্রে, কিন্তু ডিলার বা হচ্ছে এজেন্টের ক্ষেত্রে তার কিছুটা রিস্ক হয়ে যায়। পরে যদি পণ্য বিক্রি না করতে পারে আমি কোনো টাকা পাচ্ছি না, কিন্তু আর পরিবেশক যদি আমার কাছ থেকে যেহেতু পণ্য কিনে নিয়ে যেতেছে, পণ্য বিক্রি করতে পারুক আর না পারুক আমার দেখার বিষয়, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে আমি হচ্ছে তোমার হচ্ছে পণ্যের গুরুত্ব দিব না পণ্যের মানে, কারণ পরিবেশক যদি একবার আমার কাছ থেকে পণ্য নিয়ে কিনা পরে বিক্রি করতে না পারে তখন তো সে পরের বার আমার কাছে আসবে না। এর জন্য আমাকে অবশ্যই ভালো পণ্য বানাতে হবে। মধ্যস্থ ব্যবসায়ী, ঠিক আছে। এখন দেখলাম আমরা বন্টন প্রণালী কি জিনিস, এটা প্রকারভেদ কেমন হতে পারে। এখন হচ্ছে আমরা মধ্যস্থ ব্যবসায়ীতে এসে পড়ছি। এখন মধ্যস্থ ব্যবসায়ীতে আমরা দেখবো যে কারা কারা এই পণ্যগুলা কি হচ্ছে ভোক্তার কাছে পৌঁছে দিয়ে থাকে, ঠিক আছে, ওইসব ব্যক্তি মানুষদের দেখবো এখন। এখন দেখো মধ্যস্থ ব্যবসায়ী প্রথম হচ্ছে বণিক মধ্যস্থ ব্যবসায়ী আর প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী। বণিক কারা? যারা হচ্ছে নিজের অর্থে ব্যবসা করে। প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী কারা? যারা হচ্ছে কমিশনের বিনিময়ে সাধারণত ব্যবসা করে থাকে। তারা পণ্য কিনেও না, কোনো ঝুঁকিও বহন করে না। এটার মধ্যে আবার ঝুঁকি বাহক পণ্য প্রাপক আছে, এরা আবার ঝুঁকি বহন করে। আচ্ছা দাঁড়াও আমি একটা একটা করে বলি দেবো। বণিক মধ্যস্থ বলতে কি বোঝাচ্ছে দেখো। বণিক মধ্য ব্যবসায়ীরা নিজ অর্থে ব্যবসা করে থাকে, ঠিক আছে, লাভ ক্ষতি তারা নিজেরাই দায়ী থাকে। এই বণিক মধ্যস্থ ব্যবসায়ীর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে পাইকার আর খুচরা ব্যবসায়ীরা। পাইকার, ঠিক আছে, বণিক মধ্যস্থ ব্যবসায়ীর মধ্যে প্রথমে আমাদের যেটা পড়তেছে তিনি হচ্ছেন পাইকার। এই পাইকার দেখো, পাইকার উৎপাদক বা সরবরাহকারীর নিকট হতে একযোগে অধিক পণ্য ক্রয় করে তা ছোট ছোট লটে ভাগ করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করে, ঠিক আছে। পাইকার 100 কেজি কিনে নিয়ে আসলো আম, ঠিক আছে, সে তো 100 কেজি আরেকজনের কাছে বিক্রি করতে পারবে না, সে হয়তো 10 কেজি, কারোর কাছে 20 কেজি, 30 কেজি এরকম করে বিক্রি করে। পাইকার উৎপাদক ও খুচরা ব্যবসায়ীর মধ্যে যোগসূত্র স্থাপন করে, ঠিক আছে, সে কিন্তু ভোক্তার সাথে যোগসূত্র স্থাপন করে না, নিজের অর্থে ব্যবসা করে, লাভ ক্ষতির জন্য সে নিজেই দায়ী থাকে। খুচরা ব্যবসায়ী পাইকারদের নিকট হতে পণ্যদ্রব্য ক্রয় করে ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট বিক্রি করে। খুচরা ব্যবসায়ীরা পাইকার এবং ভোক্তাদের মধ্যে যোগসূত্র স্থাপন করে। অনেক সময় পানীয় দ্রব্যাদি, পাউরুটি প্রভৃতি উৎপাদকরা নিজস্ব ডেলিভারি ভ্যানে তাদের উৎপাদিত পণ্য দ্রব্য খুচরা ব্যবসায়ীদের দোকানে দোকানে দিয়ে আসে, ঠিক আছে। এখানে দেখো, এখানে যদিও বলে থাকে যে পাইকার আর ভোক্তাদের মধ্যে যোগসূত্র স্থাপন করে,
কিন্তু অনেক সময় এর ব্যতিক্রম দেখা যায় কিছু কিছু পণ্যের ক্ষেত্রে, যেমন হচ্ছে পানীয় দ্রব্যাদি, 7 আপ, কোকা কোলা, তারপরে যেগুলো আছে ফ্রুটো ইত্যাদি, পাউরুটি ইত্যাদি, দেখা যায় কি উৎপাদকরাই খুচরা ব্যবসায়ীকে তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে দিয়ে যায়, তারা হচ্ছে ভোক্তাদের কাছে বিক্রি করে। বাজারে প্রধানত ভ্রাম্যমাণ, বৃহদায়তন, ক্ষুদ্রায়তন এই 3 ধরনের খুচরা ব্যবসা দেখা যায়। ভ্রাম্যমাণ কোনগুলা? যেগুলো হচ্ছে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করে, ঠিক আছে, একদম বাসা পর্যন্ত পণ্য পৌঁছায় দেয়, যেমন ভ্যান গাড়িতে তোমার হচ্ছে ভ্যান গাড়িতে শাকসবজি বিক্রয়, এটা হচ্ছে একটা ভ্রাম্যমাণ ব্যবসা। তারপরে অনেকে আগে দেখা যায়, এখন হয়তো ঢাকা ঢাকা শহরে দেখা যায় না, যেমন একটা কি ঝুড়ির মতো নিয়া, ঠিক আছে, ঝুড়ির মতো নিয়ে বিক্রি কর, ঝুড়ির 2 ঝুড়িতে বিভিন্ন কিছু থাকতো, ওটা নিয়ে ডাইকা ডাইকা বিক্রি করতো, এরা হচ্ছে ভ্রাম্যমাণ ব্যবসায়ী। বৃহদায়তন, ক্ষুদ্রায়তন ইত্যাদি হতে পারে, সুপার স্টোর, ক্ষুদ্রায়তন হচ্ছে মুদি দোকান ছোট ইত্যাদি, এরা হচ্ছে খুচরা ব্যবসায়ী। প্রতিনিধি ব্যবসা, মধ্যস্থ ব্যবসায়ী এখন আমরা চলে যাব, ঠিক আছে। এরা কি হচ্ছে নিজেদের অর্থে ব্যবসায় করে না, পণ্য সরবরাহের প্রতিনিধি হিসাবে কাজ করে, কমিশনের বিনিময়ে তার প্রিন্সিপালের পণ্য বিক্রি করে থাকে, ঠিক আছে। এখন হচ্ছে তোমরা যদি মনে করো যে তোমাদের রিটেনে আসলো যে তোমার হচ্ছে বণিক মধ্যস্থ ব্যবসায়ী আর হচ্ছে বণিক মধ্যস্থ ব্যবসায়ী আর হচ্ছে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ীর মধ্যে পার্থক্য করো, তখন মনে রাখবা সব সময় আমি যদি খাতা দেখি তাহলে তো আমি খাতার মধ্যে যে কিভাবে লিখতে হবে লেখা দিই, পার্থক্য যদি বলে, কারণ তোমাদের ওইখানে তোমাদের যদি উইকলি টেস্ট হয়ে থাকে তাহলে তো দেখবে, কারণ প্রশ্নটা তোমার হচ্ছে কি একটা পেজের মধ্যে দিবে, ওইখানে বইলার প্রশ্নটা লেখা থাকবে, তোমার নিচে উত্তর লিখতে হবে, জায়গা কিন্তু বেশি থাকে না। যদি পার্থক্য বলে সবসময় কি করবা, তুমি এভাবে পয়েন্ট পয়েন্ট দিয়ে লিখবা, ঠিক আছে। 3 মার্কের প্রশ্ন থাকলে তুমি হচ্ছে 5টা পয়েন্ট লিখলা, বা এরকম 5টা লেখার চেষ্টা করবা, ঠিক আছে। আবার তুমি যদি পয়েন্ট গুলা বড় বড় হয়ে যায় তাহলে 3টা লেখার চেষ্টা করবা, 1 2 3। পার্থক্য চাইলে সবসময় এরকম পয়েন্ট করে লিখতে হবে, ঠিক আছে, তাহলে নাম্বার তুমি বেশি পাবা। কিন্তু তুমি যদি ঢালাও ভাবে লিখো তখন কি নাম্বার কম পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। কারণ ওইখানে হচ্ছে তোমার হচ্ছে ওই পরীক্ষায় দেখা হবে যে তুমি কতটা ভালো করে পড়ছো, ভালো করে পড়ছো, যে যত বেশি ভালো করে পড়বে সেই কিন্তু টু দা পয়েন্ট একদম লিখতে পারবে, ঠিক আছে। যে পারবে না, হয়তোবা এটা আসলো, যে পারবে না কি করবে, যে পারবে না সে প্রথমে হয়তো এই দুইটার সংজ্ঞা দেওয়া শুরু করবে, সংজ্ঞা দেওয়া শুরু করে নানান কথা লিখতে পারবে, যে মধ্যস্থ ব্যবসায়ীর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সাধারণ পাইকার, বিশেষ পাইকার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। মানে মধ্যস্থ ব্যবসা, বণিক মধ্যস্থ ব্যবসায়ীর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে পাইকার, খুচরা ব্যবসায়ী, পাইকারের মধ্যে এরা আছে, খুচরা ব্যবসায়ীর মধ্যে এরা আছে ইত্যাদি ইত্যাদি বলা শুরু করবে। কিন্তু তুমি তুমি যদি পয়েন্ট আকারে লিখো, প্রথমে বণিক মধ্যস্থ ব্যবসায়ীর সংজ্ঞা দিলা, মধ্যস্থ ব্যবসায়ীর সংজ্ঞা দিলা, পরে হচ্ছে এই যে এই ইয়াগুলা, এরা নিজেদের অর্থে ব্যবসা করে, এরা নিজেদের লাভ ক্ষতি নিজেদের দায়ী থাকে, এরা নিজেদের অর্থে ব্যবসা করে না, নিজেদের অর্থে দায়ী থাকে না, এরা কমিশন পায়, এরা লাভ পাওয়া থাকে, ঠিক আছে, এভাবে লিখবা, তাইলে কি সেটা তো বেশি নাম্বার পাবা, তাহলে এরকম করে লিখলে বেশি নাম্বার পাবা, ঠিক আছে। যতটা কম কথায়, যতটা সংক্ষিপ্ত ভাবে, যতটা ভালোভাবে বুঝা বেশি লিখতে পারবা, তত বেশি নাম্বার থাকবে রিটেন। প্রতিনিধিদের মধ্যে কারা আছে দেখো, এখানে হচ্ছে প্রতিনিধিদের মধ্যে আছে দালাল, ফরিয়া, নিলামদার ইত্যাদি। এখন দেখো দালাল, আবার এদের একটা একটা করে দিতেছে, এবার প্রতিনিধিদের মধ্যে যারা আছে তারা হচ্ছে প্রতিনিধিদের মধ্যে যারা আছে তাদের মধ্যে দিতেছে, তাদের প্রকারভেদ গুলো দিতেছে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে মধ্যস্থতা করে উভয়ের মধ্যে পণ্য ক্রয় বিক্রয়ে যোগাযোগ করতে সাহায্য করে। দালালদের মধ্যে আমরা যাদেরকে বেশি চিনি, যারা হচ্ছে জমির দালালি করে, ঠিক আছে, আমরা মনে হয় কম বেশি সবাই শুনছি যে জমির দালাল। জমির দালালরা কি করে, ক্রেতা আর বিক্রেতা খুঁজে বের করে যে ভাই এমন জায়গায় এমন একটা জায়গা আছে, দেখেন পছন্দ হয়, যদি পছন্দ হয় তাহলে সে হচ্ছে কমিশন পায়। বিক্রেতা বলে দেয় তুমি যদি আমার জায়গাটা বিক্রি করতে পারো আমি তোমার 50,000 দিব। ক্রেতা বলে ভাই আমার যদি এই কম দামের মধ্যে এমন একটা জায়গা কিনে দিতে পারেন আপনার আমি খুশি করবো, 10,000 দিব, 20,000 দিব। এটাই হচ্ছে দালাল, ঠিক আছে। মালিকেরা সত্য অর্জন করে না, মাল খালাস, মাল খালাসও নেয় না, ঠিক আছে, কারণ মালের মাল খালাস নেয় না, দালাল পণ্যের মালিকানা সত্য অর্জন করে না, মাল খালাসও নেয় না, মাল খালাসের দায়িত্ব নেয় না, এরকম লিখতে চাইছে তো, ঠিক আছে। এ কিছুই করে না, শুধু হচ্ছে ক্রেতা আর বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপন করে দেয়। ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্যের ক্রয় বিক্রয় ও আদান প্রদান ঘটানোই তার কাজ, দালালি পেয়ে থাকে। ফরিয়া, উৎপাদক বা পাইকাররা কখনো কখনো বিভিন্ন বাজারে প্রতিনিধি নিয়োগ করে পণ্য বিক্রি করে, এই প্রকার প্রতিনিধিকে ফরিয়া বলে। ফরিয়া তার বিক্রেতা বা তার প্রিন্সিপালের কাছ থেকে পণ্য তার হেফাজতে রাখে, পরে সে সুযোগ বুঝে পণ্য বিক্রি করে দেয়, কাজের বিনিময়ে সে তার প্রিন্সিপালের নিকট হতে কমিশন পেয়ে থাকে, ঠিক আছে। এরা হচ্ছে এমন টাইপের
কোরিয়াররা কেমন, তার হচ্ছে কি তার প্রিন্সিপাল বা তার হচ্ছে তোমার হচ্ছে বিক্রেতা যে আছে, যে পণ্য বিক্রি করবে তার কাছ থেকে পণ্য রাখা দিবে, যখন দেখবে বাজার ভালো তখন তার পণ্যটা বিক্রি করে দিবে, বিনিময়ে সে কমিশন পাবে, মানে যত বেশি দামে বিক্রি করতে পারবে তত বেশি কমিশন। নিলামদার, এখন দেখো যেমন অনেক সময় দেখা যায় তোমার হচ্ছে অনেক হচ্ছে ফার্নিচারের দোকানে মানুষ পুরান ফার্নিচার রেখা যায়। এর কারণ কি, পুরান ফার্নিচার রেখা দেয় এবং তারপরে হচ্ছে বলে যে ভাই আমার হচ্ছে এই ফার্নিচার আমাকে 10,000 টাকা দিতে হবে, আর তার উপরে আপনি যত বেশি বিক্রি করতে পারবেন তা আপনার, ঠিক আছে। পরে ফার্নিচার ব্যবসায়ী ওটা বুঝে শুনে বিক্রি করে দেয়, ঠিক আছে। 10,000 উপরে যা বিক্রি করতে পারে সে তারাই খাবে, এটাকে বলা হচ্ছে ফরিয়া। বিভিন্ন দেখবা ল্যাপটপের দোকানগুলোতে বা কম্পিউটার সার্ভিসিং করাবে এমন কিছু, তারা কি মানুষ কম্পিউটার ল্যাপটপ দেওয়া যায়, ভাই আমি বিক্রি করে আমার এত দিয়েন, বাকিটা আপনি দেখেন, এর উপরে যত বেশি বিক্রি করতে পারেন। নিলামদার, এটা হচ্ছে নিলাম ডাকের মাধ্যমে পণ্য বিক্রি করে থাকে, ঠিক আছে। নিলামদার পণ্যের মালিকানা পণ্যের মালিকের পক্ষ থেকে পণ্য বিক্রির জন্য সাধারণত জনবহুল স্থানে উপস্থিত হয়, ঠিক আছে। ক্রেতারা ডাক দিয়ে পণ্য খরিদ করে, যে সর্বোচ্চ ডাক দেয় তাকে পণ্যটি হস্তান্তর করা হয়, নিলামদারকে বিক্রিত পণ্যের মোট মূল্যের উপর নির্দিষ্ট কমিশন দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। সেটা হচ্ছে এরকম হয়ে থাকে বিভিন্ন বাড়ি গাড়ি, যেমন দেখবা পত্রিকায় বিজ্ঞাপন দেয় মানুষ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে কিন্তু ঋণ শোধ করতে পারে নাই, এর ফলে কি যাই, আচ্ছা ফরিয়া কি নিজের টাকা দিয়ে পণ্য কেনে না, ফরিয়া নিজের টাকা দিয়ে পণ্য কেনে না, ফরিয়া হচ্ছে তোমার হচ্ছে মালিকের পণ্য বিক্রি করে দেয়। যেমন যে উদাহরণটা দিলাম, ফার্নিচারের দোকান বা ল্যাপটপের দোকানে একজন ফার্নিচার রেখে গেল যে ভাই আমার এই ফার্নিচারটা পুরানো হয়ে গেছে, আমি আর এটা ব্যবহার করবো না, আপনি এই ফার্নিচারটা আমাকে বিক্রি করে দিবেন, এটার দাম 10,000 টাকা, 10,000 টাকা আমি চাইতেছি, আমাকে আপনি 10,000 টাকা দিবেন, আর 10,000 উপরে যা বিক্রি করতে পারবেন তা আপনার, সেটাকে বলা হয় ফরিয়া। ল্যাপটপের ক্ষেত্রে ঠিক একই কথা, যেটা নিলামদার বলতেছিলাম, নিলামদার, ঠিক আছে। তো বলা হচ্ছে নিলামের মাধ্যমে, দেখবা যে অনেক সময় দেখা যায় পত্রিকায় দেখানো হয় যে তোমার বলা হয় যে এই বাড়িটা নিলামে উঠানো হবে, বিভিন্ন ব্যাংক দেয়, কারণ কি ব্যাংক থেকে ঋণ নিছে কিন্তু ঋণের অর্থ পরিশোধ করতে পারতেছে না, তখন ব্যাংক কি বলে আদালতের মাধ্যমে সেই বাড়িটা বা ওই যে সম্পত্তি গুলো বন্ধক রাখছিল সেগুলো নিলামে তুলে তাদের ঋণের টাকাগুলা উসুল করার জন্য, তখন তারা ওইভাবে বিক্রি করে। পণ্য প্রাপক, পণ্য প্রাপক দেখো, দূরবর্তী কোনো শহর বা বাণিজ্য কেন্দ্রে পণ্য বিক্রয়ের জন্য উৎপাদক বা পাইকারগণ পণ্য প্রাপক বা কনসাইনি নিয়োগ করে থাকে। পণ্য প্রাপক মালিকদের পণ্য তার দোকানে রেখে উক্ত এলাকার ক্রেতাদের নিকট নগদে বিক্রি করে মোট বিক্রয়ের উপর সে কমিশন পেয়ে থাকে, ঠিক আছে। দূরবর্তী কোনো অঞ্চল, ঠিক আছে, যেখানে তোমার পণ্য প্রতিনিয়ত কি বিক্রি করা সম্ভব হয় না, প্রতিনিয়ত তোমার পরিবহন ব্যবস্থা নাই, তুমি কি করলে একবারে যা তারা পণ্য করে দিয়ে আসলা আর বললা ভাই পণ্য বিক্রি করে আমার টাকা দিয়ে, অনেক সময় দেখবা যে বলে যে পণ্য বিক্রি করে টাকা দিবেন, তাহলে এর মানে এরা হচ্ছে পণ্য প্রাপক, পণ্য দিয়ে আসছে, পণ্য পাইছে, আস্তে আস্তে বিক্রি করবে, আস্তে আস্তে টাকা শোধ করবে, বিক্রয়ের উপরে তার সে কমিশন পেয়ে থাকবে। ঝুঁকি বাহক পণ্য প্রাপক, একই প্রকার পণ্য প্রাপকরা ক্রেতাদের নিকট হতে বাকিতে পণ্য ঝুঁকি গ্রহণ করে, অর্থাৎ তারা বিক্রেতাকে বাকিতে পণ্য বিক্রয়ের মূল্য আদায়ের নিশ্চয়তা প্রদান করে, মূল্য আদায়ের জন্য ঝুঁকি গ্রহণ করে বলে তারা পণ্যের মালিক বা বিক্রেতার নিকট হতে কিছু অতিরিক্ত কমিশন পেয়ে থাকে, এই প্রকার কমিশনকে ঝুঁকি বহনের কমিশন বলে। এরা কেমন, এরা হচ্ছে দেখো ঝুঁকি বাহক পণ্য প্রাপক, পণ্য প্রাপকের সাথে এদের পার্থক্যটা কোন জায়গায়, এরা হচ্ছে ঝুঁকি বহন করে, পণ্য প্রাপকরা হচ্ছে পণ্য কি করে নগদে বিক্রি করে, আর এরা কি করতেছে তোমার, এরা তোমার এরা কি করতেছে, এরা হচ্ছে বাকিতে পণ্য বিক্রি করতেছে, ঠিক আছে, পার্থক্যটা এই জায়গাতে, ঠিক আছে। কিন্তু এরা হচ্ছে উৎপাদকদের নিশ্চয়তা দিতেছে যে আমি বাকিতে পণ্য বিক্রি করতেছি, আমি তোমার টাকা দিব, তোমার চিন্তা করার দরকার নেই, টাকা কি আমি বাকিতে যে পণ্য যে টাকাগুলো দিতেছি সেগুলোকে আমি মানে হচ্ছে তুলতে পারবো কিনা সেই বিষয়ে তোমার চিন্তা করার দরকার নেই, তুমি আমার পণ্য দিয়ে যাও, আমি বাকিতে বিক্রি করে তোমাকে তোমার টাকাটা আমি বুঝাই দিই, এটা হচ্ছে ঝুঁকিবাহক পণ্য প্রাপক, ঠিক আছে। কিন্তু এরা হচ্ছে এদের কমিশনের পরিমাণ কি পণ্য প্রাপকের থেকে বেশি হয়ে থাকে, ঠিক আছে। যদি বলে পণ্য প্রাপক বা ঝুঁকিবাহক প্রাপকের মধ্যে পার্থক্য লিখো, প্রথম পার্থক্যটা কি বলবা, আমি বলতেছি তোমরা যে সংজ্ঞাগুলো দিতে পারো তুমি কেন এটা নিয়োগ করা হয়ে থাকে, যে হচ্ছে পণ্য প্রাপক নগদে পণ্য বিক্রি করে, ঝুঁকিবাহক প্রাপক হচ্ছে পণ্য বাকিতে বিক্রি করে, পণ্য প্রাপক হচ্ছে কম পরিমাণ কমিশন পেয়ে থাকে মোট বিক্রয়ের পর, পণ্য প্রাপকের চেয়ে আচ্ছা ঝুঁকিবাহক পণ্য প্রাপক কি বেশি কমিশন পেয়ে থাকে, ঠিক আছে, কারণ হচ্ছে সে ঝুঁকি বহন করতেছে এই জন্য সে অতিরিক্ত কমিশন পেয়ে থাকে, ঠিক আছে। এরকম করে গুছায় লিখতে হবে যে অবশ্যই এটা বলতে হবে, বললে হবে না যে পণ্য প্রাপক কম কমিশন পেয়ে থাকে, ঠিক আছে, এটা বলতে হবে পণ্য প্রাপক ঝুঁকি বাহক পণ্য প্রাপক থেকে কম কমিশন পেয়ে থাকে, ঠিক আছে। মানে হচ্ছে একটা সাধারণ ভাষায় লিখলেই হবে না, তোমাকে একটা নির্দিষ্ট করে লিখতে হবে, ঠিক আছে, যে কি কার থেকে কম পেয়ে থাকে, ঝুঁকি বাহক পণ্য প্রাপকের থেকে, কারণ সে ঝুঁকি বহন করে না, আবার লিখতে হবে ঝুঁকি বাহক পণ্য প্রাপকের দিকে যে ঝুঁকি বাহক পণ্য প্রাপকের চেয়ে বেশি পরিমাণ কমিশন পেয়ে থাকে কারণ সে ঝুঁকি বহন করে,
এবং এমন করে হচ্ছে স্পষ্ট করে পার্থক্যগুলো লিখতে হবে। সাধারণত পার্থক্যের প্রশ্ন একটা থাকেই, ঠিক আছে, ম্যানেজমেন্ট মার্কেটিং একটা পাবা। এরপর হচ্ছে মাল পার্কিং বা মাল প্রেরণ পদ্ধতি, ঠিক আছে, মাল প্রেরণ প্রতিনিধি। গাঠরিকরণ ও মাল প্রেরণ প্রতিনিধিরা বিভিন্ন দেশের উপযোগী করে মাল গাঠরিকরণ বা প্যাক করার ব্যাপারে ও সেই সঙ্গে মালিক বা রপ্তানিকারকদের পক্ষ হতে বিদেশে মাল রপ্তানি ব্যাপারে বিশেষজ্ঞ প্রতিনিধি। এটা হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যে এটা ব্যবহৃত হয়ে থাকে। এরা মালিকদের নিকট হতে নির্ধারিত পরিমাণ পারিশ্রম বা কমিশন পায়। আমদানি রপ্তানি কার্যে এটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। গাটারিকরণ মানে হচ্ছে পণ্য প্যাকিং করা, ঠিক আছে। তুমি আমদানি রপ্তানি যখন করতে যাবা তখন তোমাকে কিছু আন্তর্জাতিক নীতিমালা আছে। তুমি যখন তোমার পণ্যটাকে ইয়াতে উঠাবা, মানে জাহাজে বা প্লেনে, যাতে মানে যেখানে উঠাও তুমি তুমি তোমার মতো প্যাকিং করে দিলে সেটা উঠবে না। যখন তুমি কি মানে হচ্ছে তুমি একটা পণ্য জাহাজে তুলবা, এখন তোমার হচ্ছে তুমি প্যাকিং করে দিলা, তোমার কারখানাতে পণ্যটা অবশ্যই প্যাকিং হবে, তোমার হচ্ছে কার্টনের মধ্যে ঢুকানো হবে, কিন্তু ওটা ঢুকাইলেই হবে না। কারণ হচ্ছে যে নির্দিষ্ট কিছু নীতিমালা আছে, যেমন একটা মানে ধরো একটা তোমার একটা কার্টনের ওজনের একটা নির্দিষ্ট পরিমাণ ওজন আছে, সেই ওজনের এই কার্টনটা হইতে হবে, কম হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না, ঠিক আছে। এরপরে বিভিন্ন দেখা যায় যে পণ্য যাতে নষ্ট না হয় নিশ্চিত করার জন্য বা বিভিন্ন কারণে তোমার হচ্ছে অনেক কিছু দ্বারা প্যাকিং করতে হয়, অনেক নিরাপত্তা মেনটেন করতে হয়। এই ইত্যাদি বিষয়গুলো হচ্ছে যারা হচ্ছে প্যাকিং বা মাল প্রেরণ প্রতিনিধি তারা বোঝে। কারণ বিভিন্ন ধরনের পণ্য আছে, তো তোমার কিছু আছে পণ্যের তো অভাব নাই, তোমার কৃষিজাত আছে, তারপরে হচ্ছে শিল্পজাত আছে, ইত্যাদি আছে। প্রত্যেকটার ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন প্যাকিং ইউজ করা হয়, ঠিক আছে। ইলিশ মাছ যেভাবে প্যাকিং করে বিদেশে রপ্তানি করা হবে, সেখানে তো পোশাক, ঠিক আছে, রেডিমেড গার্মেন্টসের পোশাক যে ওই একই ভাবে তো তোমার প্যাকিং করা হবে না, ইত্যাদি হচ্ছে এরা ভালো বুঝে। মাল খালাস প্রতিনিধি আমদানিকারক নিয়োগ করে থাকে, ঠিক আছে, এদেরকে আমদানিকারক নিয়োগ করে থাকে। বন্দর থেকে আমদানিকৃত মাল খালাস করে এরা। খালাসের ব্যাপারে বিশেষজ্ঞ প্রতিনিধি আর সে আমদানিকারক নিকট হতে কমিশন বা পারিশ্রমিক পেয়ে থাকে, ঠিক আছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে এরা হচ্ছে আমদানিকারকদের প্রতিনিধি হয়ে থাকে। ওইখানে তুমি চট্টগ্রাম বন্দরে গেলে তুমি হচ্ছে এদের দেখতে পাবা, ঠিক আছে। এরাই আছে এবং এরাই মাল বের করে আনতে পারে। তুমি যদি এখন আমদানি করলা, এখন তুমি যদি বের করতে যাও তাহলে দেখা যাবে তোমার পণ্য দেখা যাবে ওই বন্দরেই নষ্ট হয়ে শেষ। কিন্তু তুমি যদি এদেরকে নিয়োগ দাও তাহলে এরা অনেক কম সময়ে তোমারটা বের করে আনতে পারবে। কারণ হচ্ছে তোমার ওখানে অনেক বিষয় আছে, অনেক কাগজপত্রের বিষয় আছে, ইত্যাদি। এই বিষয়গুলো তুমি গেলে দেখা যাবে একবার করে ঘুরতে হবে, কিন্তু তারা একবারই করতে পারবে। আর তাছাড়া তাদের লোক থাকে, লোক থাকার কারণে কাজগুলো তাড়াতাড়ি। অবলেখক আন্ডার রাইটার। অবলেখক নবগঠিত কোম্পানির শেয়ার ও ডিবেঞ্চার বিক্রয় ঝুঁকি গ্রহণ করে থাকে। অবলেখক হচ্ছে আন্ডার রাইটার। এরা কি করে তোমার, এরা হচ্ছে তোমার হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন, ঠিক আছে না, এদেরকে বলা হয়ে থাকে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের আছে মুডি, তারপর এগুলো আমেরিকার, এরা আছে। এরা কি করে তোমার হচ্ছে তুমি যখন কোম্পানি দিবা, এখন তুমি শেয়ার বিক্রি করবা, এখন তুমি নতুন একটা কোম্পানি, এখন তুমি নিশ্চিত না তোমার শেয়ার কতগুলো বিক্রি হবে, তুমি হচ্ছে ওই আন্ডার ইনভেস্টমেন্ট কোম্পানিরে তুমি দায়িত্ব দিয়ে দিলা। ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ঠিক আছে, কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি করে থাকে, ওদেরকে তুমি দায়িত্ব দিয়ে দিলা যে ভাই আপনারা আমার শেয়ার বিক্রি করে দেন, ঠিক আছে, বিক্রি করে দেন। বিনিময়ে আপনি আপনাদেরকে আমার একটা শেয়ার 10 টাকা করে, আপনি যদি একটা শেয়ার বিক্রি করে দিতে পারেন আমি আপনাকে 2 টাকা করে কমিশন দেব, ঠিক আছে। তারা হচ্ছে শেয়ার বা ডিবেঞ্চার বিক্রয় করতে তাদের সাথে এমন করে চুক্তি হয়, তারা সেটা বিক্রি করে দেয়। অবলেখক নির্দিষ্ট হারে কমিশন দেয়। এই প্রকার কমিশনকে অবলেখন কমিশন বলে। মধ্যস্থ ব্যবসায়ীদের কার্যাবলী, এরা কি কি কাজ করে? পণ্য বাজারজাতকরণ, ভোক্তার কাছে পাঠায় দেয়, বিজ্ঞাপন উপচালনা করে, শ্রমিক সরবরাহ করে, পণ্য ভোক্তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য যত শ্রমিক লাগে, পণ্য মূল্যের স্থিরতা বিধান করে, সে সরবরাহ নিশ্চিত করে, ঠিক আছে। যখন হচ্ছে পণ্যের সরবরাহ মানে চাহিদা আর যোগানের মধ্যে পার্থক্য হয়ে যায়, তখন কি পণ্য মূল্যে অস্থিরতা দেখা দেয়। আর স্থিরতা কখন আসে? যখন চাহিদা সমান সমান যোগান, চাহিদা ইকুয়াল টু যোগান যখন থাকে, তখন কি পণ্য মূল্য স্থির থাকে। আমার পণ্যের চাহিদা আছে 2টা, বাজারে পণ্য আছে 2টা, ঠিক আছে, সমস্যা নাই, মূল্য স্থির থাকতেছে। কিন্তু আমার যখন বাজারে পণ্য আছে 2টা কিন্তু চাহিদা মানে বাজারে মূল্য আছে মানে চাহিদা আছে 3টা পণ্যের, কিন্তু মানে 2টা আছে যোগান, 2টা যোগান আছে কিন্তু চাহিদা 3টা, তখন কি পণ্যের মূল্যের দাম বেড়ে যাবে। কারণ 3 জন এটা নিয়ে টানাটানি করবে 2টা পণ্য নিয়ে, তখন দাম বাড়াই দিবে, দাম বেড়েই যাবে। আবার যোগান আছে 3টা, আমার চাহিদা আছে 2টা, তখন কি পণ্যের দামটা কমেও যেতে পারে। মূলধন যোগায় উৎপাদনকারীদের, ভোক্তা সংক্রান্ত তথ্য দেয় উৎপাদনকারীদের, কাঁচামালের উৎপাদকদের সাহায্য করে, ভোক্তাদের সুবিধা দেখে তারা কিভাবে তাদের পরিবহন করলে সুবিধা হবে, আগেই পণ্যের মূল্য প্রাপ্তি
ঠিক আছে। আগেই পণ্যের মূল্য প্রাপ্তি, এরা হচ্ছে উৎপাদকরা পায়া থাকে মধ্যস্থ ব্যবসায়ীদের কাছ থেকে, পরিবহন করে তারা, সময়গত ও স্থানগত উপযোগ সৃষ্টি করে, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত, আর পরিবহনের মাধ্যমে স্থানগত, ধারাবাহিক বন্টন চালান, ধারাবাহিকভাবে তারা কাজটা করে থাকে। গুদামজাতকরণ, কাঁচামাল প্রাপ্তি, ঠিক আছে, এই মধ্যস্থ ব্যবসায়ী কাঁচামাল প্রাপ্তিতে সাহায্য করে। এটাই আমাদের স্লেট শেষ, তোমার হচ্ছে শীটের পেজ। দেখো এখন হচ্ছে সাধারণত মানে এক কথায় লেখা দিছে যে ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত বিভিন্ন পক্ষ। সাধারণ পাইকার একাধিক পণ্য নিয়ে কাজ করে, বিশেষ পাইকার বিশেষ বিশেষ এক দুটি পণ্য নিয়ে ব্যবসায় করে, ঠিক আছে। এগুলো স্পেসিফিক উদাহরণ দেওয়া খুব কষ্ট, ঠিক আছে, কারণ দেখা যেতে পারে বিশেষ পাইকার সাধারণ পাইকার একাধিক পণ্য নিয়ে কাজ করে, যেমন কেউ একজন তোমার হচ্ছে কোন গ্রামে গেল, গ্রামে যায় তোমার হচ্ছে আলু মূলা মানে শীতকালে যত সবজি পাওয়া যায়, তোমার হচ্ছে ফুলকপি বাঁধাকপি সিম ইত্যাদি যা যা আছে সব নিয়ে আসতো, সে সাধারণ পাইকার। আবার বিশেষ পাইকার এক দুটা পণ্য নিয়ে আসে, কেউ যদি আলু নিয়ে আসে, শুধু আলুর ব্যবসা করে আলুর পাইকার, তাহলে সে বিশেষ পাইকার হবে। স্পেসিফিক উদাহরণ দেবো, র‍্যাক জবার, মাল কিনে মজুত রাখে এবং খুচরা বিক্রেতাদের নিকট বিক্রি করে, মূল্যের উপর এদের প্রভাব বেশি। মাল কিনে মজুত রাখে এবং খুচরা বিক্রেতাদের নিকট মজুত রাখে, ঠিক আছে। র‍্যাক জোগাড়রা কেমন, তোমার হচ্ছে এরা হচ্ছে তোমার কি করে, মাল কিনে মজুত রাখে এবং খুচরা বিক্রেতাদের নিকট বিক্রি করে। এদেরকে তোমার হচ্ছে এরা মাল কিনে তোমার হচ্ছে মজুত রাখতেছে, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে। আর এরা কি করে, তোমার অনেক সময় কি র‍্যাকে পণ্য সাজায়া দেয়, যেমন হচ্ছে বিভিন্ন পানীয় আছে না, যেমন পানিগুলো আছে, যেমন বিভিন্ন মুদি দোকানের সামনে দেখবা হচ্ছে 7 আপ, তারপর পেপসি, তেমন একটা ফ্রিজ টাইপ থাকে, ঠিক আছে, ওগুলা কিন্তু কোম্পানি থেকেই দেয়। ওরা হচ্ছে এরকম টাইপের র‍্যাক জবার ওদেরকে বলা হয়, ঠিক আছে। ওরা যদিও কোম্পানি থেকে দিতেছে পেপসি বা 7 আপ, কোকা কোলার যে র‍্যাক গুলা ওরকম, কিন্তু এই র‍্যাক জবাররা কি করে, সাধারণত আবার পণ্য সাজায়ও দেয় তোমার ওই যে খুচরা ব্যবসায়ীদের কাছে। তোমার এই র‍্যাক জবাররা সাধারণত খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করে থাকে। শিল্পের কাঁচামাল বন্টনকারী, শিল্পের কাঁচামাল সরবরাহে লিপ্ত। আচ্ছা, জাতীয় পাইকার দেশ জুড়ে কাজ করে। আংশিক পাইকার মালিকানা সত্ত্ব গ্রহণ করলেও সব ধরনের পাইকারি কাজ সম্পাদন না করে না, তারা আংশিক সেবা দেয়। আঞ্চলিক পাইকার হচ্ছে অঞ্চল ভিত্তিক কাজ করে, স্থানীয় পাইকার হচ্ছে স্থানীয়ভাবে কাজ করে। দালাল হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে মধ্যস্থতা করে। ফড়িয়া হচ্ছে এরা বিভিন্ন বাজারের উৎপাদক বা পাইকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। ক্লিয়ারিং এজেন্ট আমদানি মাল খালাসের ব্যবস্থা করে। অবলেখক হচ্ছে কমিশনের বিরুদ্ধে কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রি করে। তারপর হচ্ছে পণ্য প্রাপক, দূরবর্তী স্থানে পণ্যের জন্য উৎপাদক বা পাইকারি যে স্থানীয় প্রতিনিধি নিয়োগ করে তারাই কনসাইনি। ডেইলি ক্যাডারি এজেন্ট, এরা ক্রেতাদের নিকট বাকিতে মাল বিক্রি ঝুঁকি বহন করে। ডেইলি ক্যাডারি এজেন্ট এরা হচ্ছে কি ঝুঁকি বাহক পণ্য প্রাপক। প্যাকেজিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এরা হচ্ছে মাল খালাসের প্রতিনিধি। পণ্য রপ্তানির জন্য তারা মাল গার্ড করে বিদেশে মাল প্রেরণের ব্যবস্থা করে, ঠিক আছে, এরা রপ্তানি বিশেষজ্ঞ। এই চারটা ভালো করে পড়বা, ঠিক আছে, কারণ হচ্ছে প্রত্যেকটা সম্পর্কে তোমার সূক্ষ্ম ধারণা থাকতে হবে, ঠিক আছে। কারণ নৈর্ব্যক্তিক গুলো আসলে তুমি যদি পার্থক্য না করতে পারো চারটা অপশনের মধ্যে, তখন কিন্তু সঠিক উত্তরটা দেয়া একটু ঝামেলা হয়ে যাবে। কারণ তুমি পরীক্ষার দিন অনেকে এমনি নার্ভাস থাকে, সবাই কম বেশি নার্ভাস থাকে, এর জন্য একটু সমস্যা হয়ে যায়। তুমি যদি ভালো করে পরীক্ষা মানে পড়ে যাও, তাহলে তোমার মধ্যে একদম কনফিডেন্স থাকবে আশা করি। আচ্ছা, কৃষি পণ্য, ঠিক আছে, এখানে কৃষি পণ্যের বন্টন করাটা তারা হচ্ছে আলাদাভাবে তুলে ধরছে। এখন আমাদের বুঝতে হবে কৃষি পণ্য কি জিনিস। এরা বলতেছে যে সকল পণ্য কৃষি ক্ষেত্র হতে সংগ্রহ করা হয় সেগুলো কৃষি পণ্য বলে। কৃষি ক্ষেত্র বলতে বোঝানো হচ্ছে ভূমি, কৃষি খামার, নদ নদী, সমুদ্র, বনভূমি, জলাভূমি, খনি ইত্যাদি। কৃষি পণ্যের একটা বৈশিষ্ট্য, এরা পণ্যশীল হয়। ভোক্তারা অধিক পরিমাণে এই পণ্য ক্রয় করে না, প্রয়োজন অনুযায়ী অল্প অল্প আকারে ক্রয় করতে বেশি পছন্দ করে, ঠিক আছে। এখানে দেখো, এখানে বলছে ভোক্তাদের কথা বলছে, এখানে ভোক্তারা হচ্ছে অল্প পরিমাণে ক্রয় করতে পছন্দ করে, কিন্তু শিল্পকেতারা কিন্তু অল্প পরিমাণে ক্রয় করে না কৃষি পণ্য, এটা কিন্তু বেশি পরিমাণে ক্রয় করে, ঠিক আছে। যেমন হচ্ছে ফ্রুটো বা হচ্ছে প্রাণ প্রাণ যে কোম্পানি আছে তারা হচ্ছে আম ক্রয় করে, তারা হচ্ছে বিশাল পরিমাণে তো আম ক্রয় করতে হয়, কারণ তারা সারা বছরটাই কি ফ্রুটো বিক্রি করে। এখন দেখো কৃষি ক্ষেত্র হচ্ছে ক্ষেত্র অনুযায়ী কৃষি পণ্যের কিছু উদাহরণ দেওয়া হলো, ঠিক আছে, কৃষি পণ্যের উদাহরণ গুলো দেওয়া হলো, ঠিক আছে, বিভিন্ন উদাহরণ দেওয়া আছে। এখানে দেখো যে কোনোটা বুঝতে পারো কিনা, এই ক্ষেত্রগুলো তোমরা একটু দেখো যে কোনোটা বুঝতে অসুবিধা হয় কিনা।
হুম। আচ্ছা, এখানে আশা করি না বোঝার কিছু নাই। এখানে সাধারণত বলছে যে ভূমি থেকে প্রাপ্ত, মানে হচ্ছে মাঠে কি কি উৎপাদন করা হয়, তারপরে নদ নদী থেকে কি পাইতে পারি আমরা, খনি হইতে কি পাইতে পারি ইত্যাদি। ঠিক আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। কৃষি পণ্যের বন্টন প্রণালী, দেখো এখানে একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে। উৎপাদন পণ্য উৎপাদিত পণ্য হবে, উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা মাধ্যমিক উৎপাদনকারীর নিকট প্রেরণ প্রক্রিয়ায় যে সকল মধ্যস্থ ব্যবসায়ী জড়িত তাদের সময় যে পথ পরিক্রমার সৃষ্টি হয় তাকে পণ্য বন্টন প্রণালী বলে। পণ্য বন্টন প্রণালী। তবে কৃষি পণ্যটি যদি শিল্প পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তাহলে বন্টন প্রণালীটির পরিধি অত্যন্ত ব্যাপক আকার ধারণ করে। ঠিক আছে, শিল্পের কাঁচামাল হলে বন্টন প্রণালীটি ব্যাপক আকার ধারণ করে, কারণ ওখানে অনেক ধরনের পক্ষ থাকে। ঠিক আছে, কিন্তু ভোগ তোমার যদি ভোক্তার কাছে বিক্রি করে তাহলে হচ্ছে সাধারণত যারা দেখে আসি ভোক্তার কাছে বিক্রি করার ক্ষেত্রে যে বন্টন প্রণালী ইউজ করা হয় সেটাই করা হয়। এখানে বন্টন প্রণালী এক উৎপাদনকারী টু ভোক্তা, যেটা হচ্ছে শাকসবজি গ্রামের কৃষকরা উৎপাদনকারী ডাইরেক্ট বিক্রি করে দেয় ডাবের বাজারে নিয়ে। উৎপাদনকারী খুচরা বিক্রেতা ভোক্তা হইতে পারে, উৎপাদনকারী পাইকার খুচরা বিক্রেতা ভোক্তা, উৎপাদনকারী প্রতিনিধি বা ডিলার ভোক্তা। দেখো কৃষি পণ্য কিন্তু তারপরে দেখো এখানে প্রতিনিধি বা ডিলার নিয়োগ করতে হইতেছে এটা বিক্রি করার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে উৎপাদনকারী ডিলার খুচরা বিক্রেতা ভোক্তা। আচ্ছা, উদাহরণ দিতে পারবা এমন একটা কৃষি পণ্য যেটা হচ্ছে প্রতিনিধি বা ডিলারের মাধ্যমে বিক্রি করা হয়? দেখো ট্রাক্টরের কথা যেটা বলছিলাম, যারা ডিলারদের মাধ্যমে বিক্রি করা হয়, যে বিভিন্ন কৃষি সরঞ্জাম গুলা, এটা হচ্ছে ডিলারদের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে বিভিন্ন বিভিন্ন জেলায় উপজেলা ইত্যাদিতে। এখানে যে প্রকারভেদ গুলো দিয়ে আছে কৃষি পণ্যের, ঠিক আছে, ওটার মধ্যে কিন্তু ট্রাক্টর আসবে না। ঠিক আছে, এই যে এই মানে শ্রেণী বিভাগটা দিয়ে আছে, এটা কিন্তু খালিকুজ্জামানের বই থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই খালিকুজ্জামানের বই যা আছে এখানেও তাই দেওয়া আছে। ঠিক আছে, সবাই সবাই তাই দিবে, কারণ কেউ তো আর বানায় দিতে পারবে না। তাই দেখো ওইটা কিন্তু এটার মধ্যে পড়বে না। এখন এমন একটা দিতে পারো যে এখানে এরকম এই এই পণ্যগুলোর মধ্যে থেকে যেটা হচ্ছে ডিলারের মাধ্যমে বিক্রি করা হয়, বা তোমরা এমন কিছু জানো যেগুলো এই বিভাগ মানে শ্রেণী বিভাগের মধ্যে পড়বে। উম, দেখো এখানে হচ্ছে বালি আছে, বালি পাথর। ঠিক আছে, এগুলা হইতে পারে, এগুলা বিক্রি করা হইতে পারে। কারণ তো যে বালি পাথর যারা ইয়া করে উত্তোলন করে, তারা হচ্ছে তাদের হচ্ছে তোমার হচ্ছে মনে করো যে যে গ্রামের দিকে বালি পাথর তারা নদী থেকে নিয়ে আসে, নিয়ে এসে কি করে তাদের বাজারে দোকান থাকে। ঠিক আছে, ওইখান থেকে তারা সরাসরিও বিক্রি করে, আবার বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধি বা ডিলার থাকতে পারে, তারা অর্ডার দিলে তাদেরকে পণ্য পাঠিয়ে দেয় ইত্যাদি। মানে তারা আবার কি বিক্রি করে দিলে কমিশন পায়। দেখো বাংলাদেশের কৃষি পণ্যের সমস্যা সমূহ। ঠিক আছে, এখানে দেখো প্রথম সমস্যা হচ্ছে অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা। আমাদের কৃষি পণ্য যোগাযোগ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো না আমাদের। গ্রামের দিকে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। রোজা ঈদ বা কুরবানি ঈদের সময় দেখা যায় যে রাস্তা ব্যবস্থা কি হয়। সংরক্ষণের অভাব। ঠিক আছে, সংরক্ষণের অভাব বলতে দেখা যায় যে আমাদের যানজট এত থাকে যে অনেক সময় কৃষি পণ্য কি আনতে গেলে সেটা কি রাস্তায় পৌঁছে যায়। কারণ হচ্ছে ফ্রিজিং কার যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেক ব্যয়বহুল, সবার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয় না, সব কৃষকের ক্ষেত্রে। অসংগঠিত, আবার হচ্ছে দেখো গুদামেরও কিন্তু অভাব রয়েছে না, পর্যাপ্ত পরিমাণ গুদামও কিন্তু নাই। অনেক সময় দেখা যায় যে যখন ময়মনসিংহে আলু বেশি উৎপাদন করা হয় আলুর মৌসুমে, গুদামে রাখার মতো জায়গা পাওয়া যায় না আলু। অসংগঠিত, ঠিক আছে, আমাদের কৃষকরা অসংগঠিত, তারা কোনো সমবায় সমিতি করে না। যদি সমবায় সমিতি করতো তাহলে তাদের পক্ষে সম্ভব হইতো নিজেরাই তারা একটা গুদাম ঘর তৈরি করতে পারতো, বা হচ্ছে বিভিন্ন ফ্রিজিং কার বা বিভিন্ন কিছু করতে পারতো। মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ এটা করা হয় না। ঠিক আছে, সবকিছু বিক্রি করার চেষ্টা করা হয়, প্রমিতকরণ আর পর্যায়িতকরণ করে না তারা, এটা একটা ভুল। এখানে দেখো ভেজাল তথ্যের অভাব হবে, এটা হচ্ছে সঠিক তথ্যের অভাব, কৃষকরা সঠিক তথ্য পায় না। এর জন্য হচ্ছে তারা অনেক সময় পণ্য বিপণনে হচ্ছে সমস্যার সম্মুখীন হয়। বাজার তথ্যের অভাব। ঠিক আছে, বাজার তথ্যের অভাব আছে। আজকে বাজারে এই পণ্যটা কত টাকায় বিক্রি হইতেছে। ঠিক আছে, যেমন দেখা যায় যে তোমার হচ্ছে ইয়াতে দেখছিলাম যে শাহী সিরাজ যে হচ্ছে ওই কৃষি এগ্রিকালচার
এগ্রিকালচার নিয়ে ভিডিও করে বা কৃষি নিয়ে ভিডিও করে, সেখানে দেখছিলাম যে বরিশালের কোন জায়গায় জানি তোমার 1 মণ পেয়ারা 10 টাকা বিক্রি করে। ইউটিউবে মনে হয় ভিডিওটা এখন আছে, ঠিক আছে, 1 মণ পেয়ারা 10 টাকা বিক্রি করে। কিন্তু ঢাকায় আসলে সেটাই হয়তো মানে তোমার হচ্ছে 10 থেকে 15 টাকায় বিক্রি হইতেছে 1 কেজি। মানে হচ্ছে 1 মণ মানে 40 কেজি পেয়ারার দাম 10 টাকা, আর ঢাকায় হচ্ছে সেটা তোমার 1 কেজি পেয়ারার দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা বা হচ্ছে 15 টাকা, ঠিক আছে। তোমার হচ্ছে এই অবস্থা, কারণ সঠিক তথ্য পায় না। এরা হচ্ছে 1 মণ পেয়ারা 10 টাকা বিক্রি করে দিতেছে পাইকারদের কাছে, কিন্তু পাইকাররা এটাকে তোমার আইনা তোমার হচ্ছে বিক্রি করতেছে, ঠিক আছে। পাইকারদের কিছু তোমার পরিবহন খরচ আছে, তাও 1 কেজি পেয়ারার দাম 10 টাকা হওয়ার কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। এরা হচ্ছে সঠিক তথ্য পায় না, সঠিক তথ্য পাইলে তারা আরো বেশি দামে বিক্রি করতে পারে। মধ্যস্থ ব্যবসায়ীদের আধিক্য, অনেক বেশি মধ্যস্থ ব্যবসায়ী, এর ফলে কি যা লাভ হয় মধ্যস্থ ব্যবসায়ীদের লাভ হয়। মূলধনের অভাব, কৃষকদের মূলধনের অভাব থাকে, আর্থিক সমস্যা থাকে, আমরা সবাই জানি। চাহিদা পূর্বানুমানের অভাব, ঠিক আছে, এটা এগুলো কিছুই করে না, ঠিক আছে। ডিমান্ড ফোরকাস্ট এরা করে না, ঠিক আছে। এরা হচ্ছে যখন যেটা পায় সেটাই উৎপাদন করে। এরা হচ্ছে নিয়ম থাকে যে প্রত্যেক 3 মাসে করে 3 মাস পর পর একটা ফসল ফলায় সাধারণত বাংলাদেশের চাষিরা, ঠিক আছে। এক সময় ধান, এক সময় আলু, শীতের সময় শীতকালীন শাকসবজি ইত্যাদি। তারা এটা খোঁজ খবর নেয় না চাহিদা কেমন আছে। যদি ময়মনসিংহের যারা তোমার হচ্ছে চাষিরা আছে তারা বলতেছে যে এবার তারা আলু উৎপাদন করবে না, কারণ কি প্রত্যেক বছর আলু উৎপাদন করে তাদের ব্যাপক পরিমাণ লস হয়। এটা হচ্ছে তারা জানে না জন্য বলে, কিন্তু তারা যদি চাহিদা পূর্বানুমান করে তোমার হচ্ছে ইয়া করতো, পণ্য উৎপাদন করতো, আলু উৎপাদন করতো, তাহলে কিন্তু তাদের লস হইতো না, ঠিক আছে। যেমন হচ্ছে পেঁয়াজ এক সময় দাম অনেক বেশি থাকে, অনেক কম থাকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই চাহিদা পূর্বানুমান করা হয় না। যখন বাংলাদেশের কৃষকরা পেঁয়াজ উৎপাদন করে, তখন কি বিদেশ থেকেও পেঁয়াজ আমদানি করা হয়, বা এর আগে আমদানি করে রাখা হয়েছে। এর মানে কি আমাদের পেঁয়াজের চাহিদা কম আছে, এর জন্য আমাদের পেঁয়াজ উৎপাদন করা তখন ঠিক হবে না। কিন্তু বাংলাদেশের চাষিরা তো তা জানে না, তারা না জানে পেঁয়াজ উৎপাদন করে রাখে, করে, কিন্তু দেখা যায় তখন আবার বাজারে দাম পড়ে যায়, কারণ তখন তোমার যেটা বললাম চাহিদার তুলনায় যোগান বেশি, দাম পড়ে যাবে, এটাই আর কি হয়ে থাকে। আবার দেখা যায় যখন বিদেশ থেকে পণ্য পেঁয়াজ আমদানি করা হয় না, চাষিরা তখন পেঁয়াজ কি উৎপাদন করে না। এর জন্য কি তখন আবার কি চাহিদা বেশি হয়ে যায় যোগানের থেকে। যোগান কম থাকার ফলে চাহিদা বেশি থাকার ফলে দাম বেড়ে যায়। অস্থিতিশীল পণ্যদ্রব্য মূল্য, আমাদের দেশের পণ্যদ্রব্য মূল্য অস্থিতিশীল, ঠিক আছে। গতকালকেও দেখলাম মনে হয় যেন একজন মুদি দোকানি বলতেছে যে এখন কোনো কিছু ঠিক নাই, রোজা আসে নাই, 1.5 মাস বাকি, কোনো কিছুরই ঠিক নাই। তোমার সকালে এক দাম, বিকালে এক দাম, রাতে এক দাম থাকে। চিন্তা কর কি অবস্থা, ঠিক আছে। পেঁয়াজের মূল্য নাকি 2 দিন আগেও 30 টাকা করে বিক্রি করতে, এখন নাকি 60 টাকা হয়। এই হলো অবস্থা। এখন দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। আমাদের ক্লাসের সময় কিছু সময় আছে, এখন বলো কোনো নৈর্ভিত্তিক বুঝায় দিব কিনা। তোমাদেরকে যেটা বলছি আগে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখবা। যেমন এখান থেকে 2021 সালে তোমার হচ্ছে একটা নৈর্ভিত্তিক আসছে, ঠিক আছে, মাত্র এই লেকচার শীট থেকে একটা নৈর্ভিত্তিক আসছে। 19-20 একটা আসছে, তারপরে হচ্ছে দেখো 19-20 একটা আসছে, মানে 18-19 একটাও আসেনি, 16-17 একটা আসছে, 17-18 একটাও আসেনি, ঠিক আছে। এটা দেখবা ভালো করে। 5 নাম্বার লেকচার শিটটা যেটা, সরি আমরা এটা তো এটাই মনে হয় 5, 4 নাম্বার যেটা পড়লাম ওটা কিন্তু অনেক বড় ছিল, আর ওখানে অনেক ইনফরমেশন ছিল। ওইখানে কতগুলা জিনিস আমি তোমাদের লিখে দিছিলাম হয়তো, যে যেমন পণ্য আছে, পণ্যের শ্রেণী বিভাগ আছে, তারপরে আবার কি আছে, মূল্য আছে, তারপরে ইত্যাদি, ব্র্যান্ডিং আছে, ইত্যাদি আছে, ইত্যাদি দেখবা ওইখানে অনেক কিছু আছে। এর মানে কি ওইটা অনেক বেশি তথ্য যেমন আছে, ওইখান থেকে কি বেশি নৈর্ভিত্তিক আসে। আচ্ছা বলো দেখো যে কোনো নৈর্ভিত্তিক তোমাদের সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে ওই যে কে জানি বলছিলাম ব্র্যান্ডিংটা বুঝি নাই, ব্র্যান্ডিংটা একটু ভালো করে বুঝিয়ে দিতে, আমি সেটা বুঝিয়ে দিব। হুম, এখন এখানে তো মনে হয় শীটটা নাই। হুম, ব্র্যান্ডিংটা চাই ছিল মনে হয় না।
দেখো 4 ছিল সেটা হচ্ছে ব্র্যান্ডিংটা বুঝো না। ঠিক আছে, ব্র্যান্ডিং বলতে বোঝানো হয় যে একটা পণ্য থেকে আরেকটা পণ্য আমরা কিভাবে পৃথক করি সেটাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং। ঠিক আছে, পৃথক করার জন্য। ঠিক আছে, যেমন এইচপি ল্যাপটপ, যার যেটা প্রশ্ন থাকে সেটা কইরা ফেলো, লিখা ফেলো। ঠিক আছে, আর হচ্ছে দাঁড়াও 21 নাম্বারটা আমি এটা শেষ করে নেই ব্র্যান্ডিংটা, তারপরে হচ্ছে রাহুলের 21 বলতেছি। আচ্ছা, ব্র্যান্ডিং হচ্ছে তোমার যেটা, তোমার হচ্ছে ব্র্যান্ডিং বলতে বোঝায় একটা পণ্য থেকে আরেকটা পণ্য পৃথক করা। যেমন এইচপির ল্যাপটপ, দেখবা ল্যাপটপের যে লোগোটা ওইটা দেখেই মানুষ চিনা যায় সেটা হচ্ছে এইচপির ল্যাপটপ। ঠিক আছে, এটাকে এইচপি বলা হয়। তারপরে এবি ব্যাংক, ঠিক আছে, এবি ব্যাংক ওটা লোগো দেখে মানুষ কিন্তু নাম না পড়া বলতে পারে যেটা কোন ব্যাংকের লোগো, এবি ব্যাংকের লোগো। ঠিক আছে, এটাকে বলা হয় লোগো। আর এটা দ্বারা এটাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং এর একটা কাজ। এর মাধ্যমে কি তাদের পণ্যটাকে মানে হচ্ছে এবি ব্যাংক তাদের ওই লোগোর মাধ্যমে চেষ্টা করতেছে অন্যান্য ব্যাংক থেকে নিজেদেরকে আলাদা করার জন্য, সেটাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ড ইকুইটি, আচ্ছা তুমি কি পুরাটাই বুঝো না ব্র্যান্ডিং এর, নাকি হচ্ছে কোন নির্দিষ্ট পার্ট বুঝো নাই? আমি কি পুরাটাই বলবো নাকি নির্দিষ্ট কোনো অংশ বলবো? হুম, লেকচার ব্র্যান্ডিং এ আর একবার বুঝো। আচ্ছা ঠিক আছে, বুঝছো তো শর্ট সিলেবাস এক্সাম হবে, আর 7 কলেজে কি শর্ট সিলেবাস হবে? বুঝছো তো শর্ট সিলেবাসে এক্সাম হবে। আচ্ছা, এটা 7 কলেজেরটা ডিপেন্ড করতেছে ঢাকা ইউনিভার্সিটির উপর। ঢাকা ইউনিভার্সিটি যেহেতু 7 কলেজ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ঢাকা ইউনিভার্সিটি যদি ফুল সিলেবাস হয় 7 কলেজে ফুল সিলেবাস হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, আচ্ছা তোমাদের রেজাল্ট কেমন হইলো? রেজাল্ট তো দিল মনে হয় কতদিন আগে, আমি ঠিক জানি না। হুম, রেজাল্ট কার কেমন হইলো? হুম, এবার দেখা যাক কত নাম্বার রাখে, কারণ রেজাল্টের এই নাম্বার গুলো যেগুলো যোগ হয় সেগুলো তো গুরুত্বপূর্ণ। রেজাল্টে তো 80 মার্ক ছিল যখন ফুল পরীক্ষা হতো। আচ্ছা ভালো, ঠিক আছে। এবার দেখা যাক কত মার্ক থাকো। গতবার তো কম মার্ক ছিল যেহেতু অটোপাস দেওয়া হয়েছিল, এবার হয়তো কিছু মার্ক থাকবে, তাও এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরেও যেহেতু এইবার হয়তো বা কম রাখবে, মাত্র 3টা সাবজেক্টের যেহেতু পরীক্ষা হয়েছে। আচ্ছা, ব্র্যান্ড ইকুইটি কি জিনিস? ব্র্যান্ডের সার্বিক শক্তি বা বাজার অবস্থানে এবং কোম্পানিতে ভ্যালু সৃষ্টিতে সহায়তা করে। ব্র্যান্ড ইকুইটি, ঠিক আছে, ইকুইটি হচ্ছে কি মালিকানা সত্ত্ব, মালিকের কতটুকু আছে। ব্র্যান্ড ইকুইটি মানে বলতে বোঝানো হচ্ছে ব্র্যান্ডের যে সত্ত্ব আছে, বাজারে অবস্থানটা কেমন, শক্ত না খারাপ, ব্র্যান্ড হিসেবে তোমার পরিচিতি কেমন। যেমন ব্র্যান্ড ইকুইটি, অ্যাপেলের ব্র্যান্ড ইকুইটি খুবই ভালো হবে, তারপর স্যামসাং এর ব্র্যান্ড ইকুইটি খুবই ভালো হবে, ইত্যাদি এমন বোঝাচ্ছে। ব্র্যান্ড ইকুইটি পরিমাপ করার জন্য ইয়াং এন্ড রুবিক্যান 4টি ডাইমেনশনের কথা বলেছেন। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, রিলেভেন্স, নলেজ, স্টিক। ঠিক আছে, তোমার ব্র্যান্ড ইকুইটিটা পরিমাপ করার জন্য এই 4টা তুমি ডাইমেনশন বা হচ্ছে ভিত্তি তুমি বা বেস তুমি নিয়ে তুমি এই 4টা বেসের ভিত্তিতে তুমি মানে হচ্ছে তোমার ব্র্যান্ড ইকুইটিটাকে পরিমাপ করবা। প্রথম হচ্ছে তারপরে দেখো ডিফারেন্সিয়েশন মানে পৃথকীকরণ, তোমাকে কতটুকু পৃথক করা যাইতেছে অন্য ব্র্যান্ডের তুলনায় সেটা, এটা দিয়ে বুঝবে তোমার ব্র্যান্ড ইকুইটি কতটুকু। রিলেভেন্স, এগুলো কি সামনে নাই? না, রিলেভেন্স, নলেজ, স্টিক। ঠিক আছে, রিলেভেন্স তোমার হচ্ছে তোমার রিলেভেন্স বলতে কি বোঝানো হচ্ছে? রিলেভেন্স বলতে হচ্ছে তোমার হচ্ছে রিলেভেন্স মানে বোঝানো হচ্ছে এটা কিভাবে বলি, যে তোমার হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন মানে পৃথককরণ, আর রিলেভেন্স মানে হচ্ছে তোমার যে তোমার ব্র্যান্ড ইকুইটি মানে হচ্ছে তোমার যে পণ্য প্রতীক বা হচ্ছে চিহ্ন, এটা তোমার ব্র্যান্ডের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটা তোমাকে দেখতে হবে। তোমার যে তুমি যে পণ্যটা বিপণন করতেছো এটা কতটুকু সে রিপ্রেজেন্ট করতেছে, তোমার প্রতিষ্ঠানকে কতটুকু রিপ্রেজেন্ট করতেছে। নলেজ হচ্ছে জ্ঞান, ঠিক আছে, এই যে তোমার যে এই যে প্রতীক বা এই ব্র্যান্ডিং সম্পর্কে ভোক্তাদের কতটুকু জ্ঞান আছে, তারা কতটুকু এই সম্পর্কে জানে। স্টিম, এটা হচ্ছে মর্যাদা কতটুকু প্রকাশ করতেছে, ঠিক আছে, তোমার প্রতিষ্ঠানের মর্যাদা কতটুকু প্রকাশ করতেছে, এটাকে হচ্ছে ইত্যাদি এই বিষয়গুলো, যে তোমারটা কতটুকু ভিন্ন, তোমারটা তোমার যে পণ্য প্রতীকটা তোমার পণ্যের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তোমার পণ্য প্রতীক সম্পর্কে মানুষের জ্ঞান কেমন, তাদের ধারণা কেমন। স্টিম মানে এটা তোমার কতটুকু মর্যাদা প্রকাশ করতেছে, বা এটার এই যে তোমার যে প্রতীকটা, যেমন অ্যাপেলের যে আইফোনের আইকনটা, এটারও তো একটা ভ্যালু আছে না? আইফোনের আইকনটা কেমন, যে একটা আপেল, হ্যাঁ, না নাই আপেল, ঠিক আছে, ওরকম ওইটারও তো একটা ভ্যালু আছে।
ঠিক আছে, ওইটা সম্পর্কে স্টিম, ওইটা তোমার প্রতিষ্ঠানের মর্যাদা কতটুকু তুলে ধরতেছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। কোন ব্র্যান্ডের আর্থিক মূল্য নির্ধারণকে ব্র্যান্ড ভ্যালুয়েশন বলা হয়, ঠিক আছে। ব্র্যান্ড ভ্যালুয়েশন মানে আর্থিক মূল্য। তোমার একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, যেমন তোমার হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠান, যেমন আগে বলছিল মাইমুন সাদিক বলছিল, ব্র্যান্ড ভ্যালুয়েশন বলতে কি বুঝে, ওই প্রতিষ্ঠানের তোমার স্থাবর অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি কি, ওটা হচ্ছে বিল্ডিং, ঠিক আছে, বা হচ্ছে চেয়ার টেবিল ফার্নিচার ইত্যাদি হচ্ছে স্থাবর সম্পত্তি মানে স্থায়ী সম্পত্তি। আর অস্থাবর সম্পত্তি মানে চলতি সম্পদ, ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটাল। চলতি সম্পদ যেগুলো আছে, তার নগদ টাকা কত আছে হাতে, তারপরে আরো যা কতজন দেনাদার কত আছে ইত্যাদি, এই দুইটা প্লাস হচ্ছে তার সুনাম, ঠিক আছে, সুনাম ইত্যাদি মিলে হচ্ছে ব্র্যান্ড ভ্যালুয়েশন করা হয়। ব্র্যান্ডের ভ্যালুয়েশন, ব্র্যান্ডের মোট মূল্য কত, স্থায়ী সম্পদ চলতি সম্পদ প্লাস হচ্ছে সুনাম ইত্যাদি মিলে ব্র্যান্ড ভ্যালুয়েশন হয়। আচ্ছা, ব্র্যান্ডের যে অংশ উচ্চারণ করা হয় তাকে ব্র্যান্ড নেম বলে, ঠিক আছে, ব্র্যান্ডের যে অংশ উচ্চারণ করা হয় তাকে ব্র্যান্ড নেম বলে। এবি ব্যাংক, কিন্তু মানুষ কি এবি ব্যাংক, ঠিক আছে, মানুষ হতে এবি ব্যাংক বলেই ডাকে তাকে, তাহলে কিন্তু এই দুইটাই আসছে। ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে, তারপর অ্যাপেল, শুধু অ্যাপেলই বলতেছে কিন্তু কিন্তু বা হচ্ছে ফেসবুক, ঠিক আছে, ফেসবুকই বলতেছে। আবার মেটা, মেটাভার্স মানুষ অনেকে মেটাই বলে, ঠিক আছে, মেটা যেটা সেটাই হচ্ছে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে ব্র্যান্ডের নাম, ঠিক আছে। মেটা, মেটাভার্স কোম্পানির ব্র্যান্ড নেম হচ্ছে মেটা, কারণ মানুষ হচ্ছে মেটা নামেই তাকে বেশি চিনতেছে। কোন কোম্পানি অন্যদের কাছে যে নামে পরিচিত হয় তাকে ব্র্যান্ড নেম বলে, যেটা আগেই দেখলাম। ব্র্যান্ডের যে অংশ চিহ্নিত করা যায় বা চোখে দেখা যায় বা কিন্তু মুখে উচ্চারণ করা যায় না তাকে ব্র্যান্ড মার্ক বলে, ঠিক আছে। অ্যাপেলের যেটা লোগোটা বললাম যে খাওয়া আপেল, ঠিক আছে, ঠিক আছে, এটা তো এমনি হবেও না। আপেলের যে খাওয়া অংশটা, ঠিক আছে, এই অংশটা, হ্যাঁ, এরকম যে একটা থাকে এই অংশটা, এটাকে বলা হইতেছে ব্র্যান্ড মার্ক। একটি কোম্পানি ব্র্যান্ড উন্নয়নের ক্ষেত্রে 4টি কৌশল ব্যবহার করতে পারে, ঠিক আছে। সারি বর্ধিতকরণ, বহু ব্র্যান্ড, ব্র্যান্ড বর্ধিতকরণ, নতুন ব্র্যান্ড, ঠিক আছে। সারি বর্ধিতকরণ, পণ্যের ক্যাটাগরিতে একই ব্র্যান্ড নামে অতিরিক্ত আইটেম যোগ করে ব্র্যান্ড সফলতার সাথে ব্যবহার করা হলে তাকে সারি বর্ধিতকরণ করে। একই ব্র্যান্ড নামে অতিরিক্ত আইটেম যোগ করা হলে, প্রথমে আইফোনের কি ছিল, ঠিক আছে, শুধু হচ্ছে আই ম্যাক ছিল, এরপরে কি আসলো আই ম্যাক, আমি লিখি আই ম্যাক আসছে, এরপরে আইফোন আসছে, হ্যাঁ, তারপরে কি আই পড আসছে, ঠিক আছে, তারপরে আইপ্যাড আসছে, আর অনেক কিছু থাকতে পারে, এটাকে বলা হচ্ছে সারি বর্ধিতকরণ। এক নামেই তারা হচ্ছে তাদের পণ্যের সংখ্যা বাড়াইতেছে। এরপর হচ্ছে ব্র্যান্ড বর্ধিতকরণ, নতুন পণ্য বাজারে উপস্থাপনের যদি বর্তমানে প্রচলিত ব্র্যান্ড নাম ব্যবহার করে তাকে ব্র্যান্ড বর্ধিতকরণ বলে। একই ব্র্যান্ড নামে অতিরিক্ত আইটেম যোগ করে ব্র্যান্ড নাম সফলতার সাথে ব্যবহার করা হলে তাকে সারি বর্ধিতকরণ করে। এক্ষেত্রে পণ্যটি পুরাতন বা বর্তমান থাকে এবং ব্র্যান্ড নামও পুরাতন বা বর্তমান থাকে। আমি যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে ব্র্যান্ড বর্ধিতকরণের উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। এটা দেখো, ভালো করে দেখো, বলছে কি পণ্যটি পুরাতন থাকে বা বর্তমান থাকে, ব্র্যান্ড নাম ও পুরাতন বা বর্তমান থাকে, যেটা আগের ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে আপডেট ভার্সন, ঠিক আছে, আপডেট ভার্সন। যেমন ফোন, ফোনের হচ্ছে ধরো স্যামসাং গ্যালাক্সি এস, ঠিক আছে, স্যামসাং গ্যালাক্সি এস, এখন আবার যদি বের হয় ধরো মিশনে, এখানে দেখো আমি যে উদাহরণটা দিলাম আগে সেটা ছিল সারিবদ্ধ ব্যান্ড বর্ধিত করা, স্যামসাং গ্যালাক্সি এস, ঠিক আছে। এখন যদি স্যামসাং গ্যালাক্সি S1 বের করে, S1 বের করলো বা S1 এ সিরিজ বের করে, ঠিক আছে, তাহলে এটা হবে কি ব্র্যান্ড বর্ধিতকরণ, ঠিক আছে। একই নামে হচ্ছে কি নতুন পণ্য বাজারে আনতেছে বা পুরাতন পণ্য আনতেছে, কিন্তু কি এটা হচ্ছে ভিন্ন ক্যাটাগরিতে, বা হচ্ছে বলা যেতে পারে যে আরেকটা নতুন পণ্য আনতেছে, একই নামে নতুন পণ্য আনতেছে এই আর কি, কিন্তু সেটা আপডেট ভার্সন। আর ব্র্যান্ড বর্ধিতকরণ কি, যেমন হচ্ছে একই নাম থাকতেছে, আই ম্যাক থাকতেছে, তারপরে কি আনতেছে আইফোন আনতেছে, আইপড আনতেছে, আইপ্যাড আনতেছে ইত্যাদি। বহু ব্র্যান্ড কি কোম্পানি একই জাতীয় পণ্য এক বা একাধিক ব্র্যান্ড নাম একসাথে ব্যবহার করলে তাকে বহু ব্র্যান্ড বলা হয়, ঠিক আছে। অনেক সময় ব্র্যান্ড অধিগ্রহণ বলে, কোম্পানি অধিগ্রহণ ঠিক বলে, ঠিক আছে, মানে কি এক কোম্পানি আরেক পণ্য কোম্পানি কিনে নিতেছে, যেমন হচ্ছে বাংলাদেশের রবি, ঠিক আছে, এই রবি কোম্পানিটা ইন্ডিয়ার এয়ারটেল কি কিনা নেয়, হ্যাঁ, এয়ারটেল কোম্পানি কিনে নেয়, তখন কি এখন এটা কি রবি এয়ারটেল নামে অনেকদিন চলছিল, ঠিক আছে, এখানে বহু ব্র্যান্ডের উদাহরণ হইতেছে। যখন এই রবি সিম গুলো বাংলাদেশে কি রবি এয়ারটেল নামে চলছিল, এখন সম্ভবত শুধু এয়ারটেল নামেই চলে, যতটুকু ধারণা আমার। নতুন ব্র্যান্ড, কোম্পানি নতুন পণ্যের জন্য যে নতুন ব্র্যান্ড নাম প্রবর্তন করে তাকে নতুন ব্র্যান্ড বলে,
ঠিক আছে, পণ্যটি নতুন থাকে এবং ব্র্যান্ডটা নতুন থাকে, ঠিক আছে, ইত্যাদি। যেমন তোমার হচ্ছে এটা বলতে পারি যেমন প্রাণ, ঠিক আছে, প্রাণ ফ্রুটো, ঠিক আছে, প্রাণ ফ্রুটোর দেখবা এক ধরনের লোগো, প্রাণ ফ্রুটো, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্র্যান্ড নাম বলতে পারি। আবার কি প্রাণ আরএফএল, এটা এক ধরনের প্রাণের বেভারেজ। তারপর হচ্ছে প্রাণের মনে হয় 2000 আইটেম আছে পণ্য, 2000 মানে ধরনের পণ্য উৎপাদন করে তারা, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই আর কি। মানে হচ্ছে পণ্য নতুন থাকলে নতুন, প্লাস হচ্ছে ব্র্যান্ড নাম নতুন ইউজ করতে আছে। একটা হচ্ছে প্রাণ আরএফএল, আরেকটা হচ্ছে প্রাণ বেভারেজ, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে তুমি বলছো আদার্স এর হচ্ছে 21 নম্বর। আদার্স এর 21 নম্বর কি লেকচার 4 এর? হুম, আচ্ছা রাহুল কি আসো না চলে গেছো? আদার্স এর 21 নম্বর কি লেকচার 4 এর? কি বলছো, পণ্যের জীবন চক্রের সূচনা স্তর পর কোন ধাপটি লক্ষ্য করা যায়? পণ্যের জীবন চক্রের সূচনা স্তর পরে কোন ধাপটি আসে? সূচনার পর আসে প্রবৃদ্ধি। হুম, ভাইয়া স্টুডেন্ট তো ওকে, তোমরা যদি কথা বলতে চাও বলতে পারো, সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখবা যাতে আশেপাশের আওয়াজ না আসে, অন্যদের যাতে সমস্যা না হয়। হ্যাঁ, আমি এই যে পারমিশন দিয়ে দিলাম সবাইকে। বলো এবার। স্যার ওইটাতে তো ডি দেয়া আছে, মানে পতন দেয়া আছে। আচ্ছা, তাহলে সমস্যা আছে, ভুল দেওয়া আছে, মানে টাইপিং মিস্টেক, হয়তো তুমি এটা ঠিক করে নাও। দাঁড়াও। হয়তো। হ্যাঁ, তো তাহলে ওটা প্রবৃদ্ধি হবে তাই না? আচ্ছা অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো না, হ্যাঁ প্রবৃদ্ধি হবে। স্যার আরেকটা দেখেন, ওই বলো বলো। নিম্নমূল্য সংবেদনশীলতা, এটা বুঝতেছি না। কত ওই নম্বর? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13 দেখেন। পণ্য পণ্য মূল্য যা শুরুতে উচ্চ হয় তাকে কি বলে? এটা 12 নম্বর না? না, 13 নম্বর, 13। পণ্যের জীবন চক্রে কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি করতে থাকে? না স্যার, ওইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13 দেখেন। ও কোনটি? সরি সরি সরি, নিম- নিচের কোনটি, নিচের কোন পণ্যটি নিম্ন মূল্য সংশ্লিষ্টের সাথে সম্পর্কিত? এটা তো বিশিষ্ট পণ্য হবে। বিশিষ্ট পণ্য কোনগুলা, যেগুলো মানুষের হচ্ছে তোমার হচ্ছে সৌন্দর্য, গাম্ভীর্য, তারপর হচ্ছে মানে হচ্ছে আর্থিক সামর্থ্য ইত্যাদি প্রকাশ করে, এটা হচ্ছে নিম্ন। এখন যদি তুমি মার্সিডিজ কার হচ্ছে, এগুলোর দাম, মার্সিডিজের দাম হচ্ছে, বিএমডব্লিউ এগুলোর দাম 1 কোটি 1.5 কোটি টাকা। এখন যদি তুমি এটা নর্মাল কারের মতো 20-30 লাখ টাকায় বিক্রি করো, তখন তো এটা তাদের হচ্ছে যে মানে হচ্ছে সামাজিক মর্যাদা, তারপরে কি বলে সামাজিক মর্যাদা ইত্যাদি প্রকাশ করবে না। এগুলো হচ্ছে নিম্ন মূল্য সংবেদনশীল। বিশিষ্ট পণ্য যেমন রোলেক্স এর ঘড়ি, তুমি চাইলেই এটা কি 1000 টাকা 2000 টাকা বিক্রি করতে পারবে না, তাইলে কি ওইটা আর থাকবে না বিশিষ্ট পণ্য, ওইটা কি নর্মাল পণ্য হয়ে যাবে। ওইটার দাম অবশ্যই তোমাকে 50 60 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ থাকতে হবে। কিন্তু স্যার ওই পেজ 5 হুম, ওইটাতে তো একটা চার্ট দেয়া আছে, ওইখানে তো সুবিধাজনক পণ্য মানে নিম্ন মূল্য আছে নিম্ন দেখেন। মূল্য, আচ্ছা দাঁড়াও, নিম্ন মূল্য সংবেদনশীলতা কি এটা বুঝতে পারছো তো? নিম্ন মূল্য সংবেদনশীল মানে কি, এটা ভালো না, নিম্ন মূল্য ভালো না, ও, সংবেদন, এইটা। হ্যাঁ ও, নিম্ন, এখন বুঝছি। তুমি কোনো কিছুর প্রতি সংবেদনশীল এর মানে কি ওই জিনিসটা তোমার জন্য ভালো না, তোমার ওটা ভালো লাগে না, এরকম ও কিছু। আচ্ছা, এখন বুঝতে পারছি। ইতিবাচক আর নেতিবাচকের মতো, অনেকে হয়তো হ্যাঁ, নেতিবাচক ইতিবাচকের গোলমাল লাগায় ফেলে, ওটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, আর কিছু বলার আছে তোমার? না, আর তেমন অন্য অন্য কেউ কিছু বলবা? এমসিকিউ এর মধ্যে সেমি প্রশ্ন বাট শপিং পণ্য দেয়া আছে। কত নাম্বার একটু বলো? নাম্বারটা মনে নেই বাট এই পেজেরই মেবি। আচ্ছা কি বলো, প্রশ্ন একটু বলো তাহলে। হুম, এই যে 22 নাম্বারটা। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22? হ্যাঁ হ্যাঁ। কারণ দেখো এখানে তো এই যে দেখো বিশেষ পণ আছে,
কিন্তু এটা তো বিশিষ্ট পণ্য হবে। যেহেতু বিশিষ্ট পণ্য নাই, তাহলে তুমি শপিং পণ্য দিবা, ঠিক আছে? কারণ বিশিষ্ট মানে শপিং পণ্যের থেকে কিন্তু বিশিষ্ট পণ্যটা হচ্ছে কি অনেকটা কি তোমার দাম বেশি পড়ে, বা হচ্ছে এই বিশিষ্ট পণ্যের মানে হচ্ছে মেন যে ইয়াটাই থাকে, মানুষের ক্রয় করার উদ্দেশ্য থাকে, তার হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, বা হচ্ছে নিজের হচ্ছে গাম্ভীর্য বা সমাজে তার মর্যাদা প্রকাশ করার জন্য কিনে, ঠিক আছে? সাধারণত এটা করা হয়। কিন্তু যেহেতু বিশিষ্ট পণ্য নাই, আচ্ছা বিশিষ্ট পণ্যের পর আচ্ছা, কিন্তু তাহলে শপিং পণ্যের 13 মূল্য বেশি হয়। নম্বরের 13 নম্বরের শপিং পণ্য হবে না কেন? কারণ হচ্ছে শপিং পণ্য হচ্ছে আমার এই নিম্নমূল্য সংবেদনশীলতা বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে বেশি কাজ করে, বেশি তাহলে ওইখানে গ্রহণযোগ্য। না, ওইখানে দিলে কি ভুল হবে? হ্যাঁ, শপিং ওইটা দিলে পণ্য ভুল হবে, শপিং পণ্য দিলে ভুল হবে। আরেকদিনও তোমাদের এরকম দুইটা নৈবিত্তিক দেখাইছিলাম যে কেন হবে না। যেমন আজকে একটা দেখাইলাম যেটা কোশ্চেন তো সেম। ব্যক্তিত্ব আর হচ্ছে তোমার সামাজিক মর্যাদা কোনটা বেশি গ্রহণযোগ্য, দুইটাই কিন্তু মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণের মধ্যে পড়বে না, কিন্তু ব্যক্তিত্বের সাথে দেখো আরেকটু কথা আছে, সেটা দেয় নাই। এর জন্য এটাকে আমরা মানে হচ্ছে মানে সম্পূর্ণ অ্যান্সার হিসাবে নিতে পারি না, এর জন্য আমাকে সামাজিক মর্যাদা দিতে হবে। ঠিক এরকম আরেকদিন যেমন দেখাইছিলাম তোমার কি জানি প্রচার আর প্রসারের মধ্যে, ঠিক আছে? দুটাই প্রচার আর প্রসার বানান কাছাকাছি, কিন্তু প্রচার কি করা হয় অর্থ ছাড়া করা হয়, আর প্রসার হচ্ছে অর্থ দিয়ে করা হয়, ঠিক আছে? মানে দেখা যাবে উত্তর দুইটাই হইতে পারে, কিন্তু যেটা বেশি গ্রহণযোগ্য সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো এই যে যেমন এখানে দেখো, এখানে যদি বিশিষ্ট পণ্য থাকতো তাহলে উত্তর সি হইতো, যেহেতু বিশিষ্ট পণ্য নাই তাহলে তোমাকে এখানে শপিং পণ্য বাছাই করতে হবে, কারণ বিশিষ্ট পণ্য পরে তুমি এটাকেই তুমি রাইট অ্যান্সার হিসাবে দিতে পারো, কিন্তু নিম্ন মূল্য সংবেদনশীলতা সবচেয়ে বেশি কার ক্ষেত্রে হবে? বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে হবে, এরপর হলো শপিং পণ্যের ক্ষেত্রে হবে। যেহেতু বিশিষ্ট পণ্য নাই, এর জন্য আমরা এখানে কি শপিং পণ্য দিব অ্যান্সার। এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে মানে অল্প পার্থক্য থাকবে। এখন তুমি যে প্রশ্ন যেটা চাইছে সেটা হচ্ছে যেটার ক্ষেত্রে বেশি উপযুক্ত বা গ্রহণযোগ্য সেটাই উত্তর করতে হবে তোমাকে, ঠিক আছে? কিন্তু যদি ওইটা না থাকে, ওইটার পরে কোনটা হইতে পারে উত্তর, সেটা তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? স্যার নিম্নমূল্য সংবেদনশীল এটা যদি আরেকবার বলতে মানে জিনিসটা কি একটু কি বলতে? আচ্ছা, তুমি শোনা যায়নি, আরেকবার বলতো একটু। মানে নিম্নমূল্য সংবেদনশীলতা এই জিনিসটা কি নিম্নমূল্য যদি আরেকবার সংবেদনশীলতা কি? মনে করো যে মানুষ, আমরা সাধারণত যারা ভোক্তা আছি বা ক্রেতা আছি, তারা হচ্ছে আমরা মনে করি যে যে পণ্যটার দাম বেশি সেটা ভালো বেশি, এমনটা তুমিও মনে করো, আমিও মনে করি, ঠিক আছে? সাধারণত যে পণ্যটার দাম বেশি সেই পণ্যটা ভালো হয় বেশি, ঠিক আছে? যেমন অ্যাপেলের একটা তোমার হচ্ছে ডেস্কটপ কিনতে প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়, কিন্তু তুমি নর্মাল একটা ডেস্কটপ হচ্ছে কত 30,000 টাকা দিয়েও বানাইতে পারবা। এখন তুমি আমরা ধরেই নেই যে যেটা দাম বেশি সেটা জিনিসটা ভালো, যেটা ধরে নিই, ঠিক আছে? আর যে যেমন অ্যাপেল একটা ব্র্যান্ড, এখন যদি ওরা 30,000 টাকা দামের পণ্য বিক্রি করে, তাহলে ও 30,000 টাকায় কম্পিউটার দেয়, আর যে নর্মাল যে কম্পিউটার গুলো আছে তাদের মধ্যে পার্থক্য কি থাকবে? যে যখন মানুষ বলে যে আমি আইফোন কিনছি, সবারই তো ফোন আছে, আইফোনও যা করা যায়, আমরা যা নর্মাল যে সিম্ফনি বা স্যামসাং আছে ওগুলোতেও তাই করা যায়, কিন্তু আমি আইফোন কিনছি বা আইফোন যখন কেউ ব্যবহার করে আমরা তার দিকে একটু অন্যভাবে তাকাই, কেন তাকাই? কারণ কি ওটার দাম বেশি, ওইটা একটা বিশিষ্ট পণ্য, ওটা যদি দাম ওইটাও যদি নর্মাল ওই স্যামসাং বা তোমার শাওমির মতো দাম হইতো, তাহলে কিন্তু আমরা ভিন্নভাবে ওটা দেখতাম না, ওটার দামের কারণেই কিন্তু ওইটাকে আমরা ভিন্ন চোখে দেখতেছি। এটাকেই বলতেছে নিম্নমূল্য সংবেদনশীলতা। বিশিষ্ট পণ্য যেগুলো যেগুলো হচ্ছে সামাজিক মর্যাদা বা যেগুলো হচ্ছে ব্র্যান্ডের পণ্য, ওগুলো হচ্ছে তোমার হচ্ছে দাম বেশি থাকতে হবে, দাম কম থাকলে সেগুলো কি সাধারণ পণ্যের মতোই হয়ে গেল, এটাই বোঝানো হয়। তুমি দেখো যেগুলা বিশিষ্ট পণ্য আছে বা ব্র্যান্ডের পণ্য আছে, গাড়ির ক্ষেত্রে মার্সিডিজ, ফেরারি, বিএমডব্লিউ দাম অনেক বেশি টয়োটা টয়োটা বা নর্মাল যে গাড়ির ব্র্যান্ড গুলো আছে তার থেকে। এর কারণ কি? কারণ কি ওই ওই জিনিসগুলা বিএমডব্লিউ, ফেরারি এরা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর বা ধনী শ্রেণীর লোকেরা ক্রয় করে, তাদের হচ্ছে সামাজিক মর্যাদা প্রকাশ করার জন্য। এর জন্য এগুলোর দামও সাধারণত বেশি হয়ে থাকে। এখন ওগুলো যদি কম টাকায় পাওয়া যায় তখন কি সমাজের সবাই কিনতে পারবে, তখন কিন্তু ওইটা কিনলে কিন্তু আর ওই যে ধনী লোকদের যে সামাজিক মর্যাদা প্রকাশ করার যে একটা তোমার কি বলবো একটা দৃষ্টিভঙ্গি বা একটা চিন্তা, সেটা কিন্তু থাকবে না। বুঝাইতে পারছি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দাম ওই পণ্যের দাম বেশি হইতেছে দেখাই সবাই কিনতে পারতেছে না, এর জন্য কি পণ্যটা বিশিষ্ট পণ্য। যদি দাম কম হয়ে যায় মানে নিম্ন মূল্য হয়ে যায় তখন সবাই কিনতে পারবে, তখন আর পণ্যটা বিশিষ্ট থাকবে না।
আবার শপিং পণ্যের ক্ষেত্রে এরকম, শপিং কিছু কিছু পণ্য আছে যেগুলোর দাম বেশি, আবার যারা ধনীরাই ব্যবহার করে থাকে ওগুলোর দামও যদি কমা যায় সবাই ব্যবহার করতে পারবে, সবার ক্ষেত্রে আর তেমন আগ্রহটা কাজ করবে না। কিন্তু এটা হচ্ছে নিম্নমূল্য সংবেদনশীলতা বেশি খাটে হচ্ছে তোমার হচ্ছে বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে। যদি তুমি বিশিষ্ট পণ্য না পাও তাহলে তোমাকে শপিং পণ্য দিতে হবে, কারণ শপিং পণ্যের ক্ষেত্রেও দেখা যায় যে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে দাম অনেক বেশি হয়ে থাকে, ধনী শ্রেণীর লোকেরা ব্যবহার করে, আর কিছু কিছু দাম সবাই ব্যবহার করতে পারে। ঠিক আছে, এরপর কি বলবা, আর কি বলবো, বলো, প্রশ্ন করো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো। ওই আমাদের লেকচার মানে অন্য আরেকজন ভাইয়া ক্লাস নিছিল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো ওনার নাম জানি না। তো আচ্ছা তো সমস্যা নেই, উনি বলো। বলছিল যে বিপণনের জনক হচ্ছে ফিলিপ কটলার, না সরি সরি, বিপণনের জনক হচ্ছে এমসি কার্তি, আর আধুনিকের জনক হচ্ছে কটলার, না এভাবে না না, বলছিল। এটা হচ্ছে তুমি বই দেখো, তুমি বই দেখবা, বই হচ্ছে যে খালিকুজ্জামানের বইটা দেখো, এটাই হচ্ছে রেফার, মানে বইটাই ওইখান থেকে দেখো, এই শীট গুলো বই থেকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তুমি যদি ভালো করে দেখো, ওই বই দেখো, তাহলে তুমি তোমার উত্তর পাওয়া যাবে। ফিলিপ কটলারই হবে, দুইটাই হবে। লেকচার শিট, শোনো ধনী, তুমি একটা, আপনাদের লেকচার শিট, হ্যাঁ আপনাদের লেকচার শিটেও আছে যে আধুনিকের জনক হচ্ছে ফিলিপ কটলার, হুম, আর বিপণনের জনক হচ্ছে ম্যাকার্থি। বিপণন, লেকচার শিট অনে দেখতে পারেন। সেটা আর আমার কাছে তো নাই, দেখতে হবে, ঠিক আছে। তোমার এত কিছু দেখা লাগবে না, তুমি বইটা ভালো করে দেখো, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু বই থেকে প্রশ্ন করা হয়, কারণ হচ্ছে শীট দেখবে না তারা, হুম। শীট দেখলে তো পক্ষপাতিত্ব করা হয়ে থাকে, কোনোদিনই শীট থেকে কোনো প্রশ্ন আসবে না, সব হচ্ছে তোমার হচ্ছে বই থেকে করে তারা, আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তারা দেখে, ঠিক আছে। তাহলে তাহলে দুইটাতেই কটলার দেবো। হুম, শোনো, তুমি বইটা ভালো করে দেখো, তুমি হচ্ছে কারো কথা বিশ্বাস করার দরকার নেই, কোনো শীট বিশ্বাস করার দরকার নেই, তুমি হচ্ছে বইয়ে হচ্ছে সলিড প্রমাণ আছে, তুমি বইটা দেখার চেষ্টা করো, ঠিক আছে। বইয়ে হ্যাঁ দেখার বই সাথে যদি না মিলে দেবো। তাহলে আমরা জানাবা, আমি তোমার একটা নির্দিষ্ট কিছু জানাবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমার হচ্ছে ফেসবুক, আমি হচ্ছে ফেসবুক তেমন একটা চালাই না, এই জন্য আমার ফেসবুক অ্যাপস নাই, কিন্তু আমি হচ্ছে মেসেঞ্জার চালাই। আমার নাম হচ্ছে, আমি নামটা লেখা দিতেছি, এই নামে সার্চ দিলে পাওয়া যাবে, ঠিক আছে। এখানে ক্যাপস লক দেওয়া আছে, এই জন্য সবগুলো বড় হাতে আসতেছে, ঠিক আছে। এই নামে দিয়ে রাখবা, যদি কোনো সমস্যা হয় তাহলে আমার তোমরা জানাবা যে স্যার এটা বুঝতেছি না, একটু বুঝায়, ঠিক আছে। মেসেঞ্জারে যতটুকু সাহায্য করা যায় আমি ততটুকু করার চেষ্টা করব। হুম, আমার আইডিতে কোনো ছবি দেওয়া নাই, ঠিক আছে। যেটা আসবে প্রথমে সেটাই হচ্ছে আমারটা। এটা দিলেই তোমরা পাওয়া যাবে আমারটা, বুঝছো? এই নামে সার্চ দিলেই পাওয়া যাবে, কোনো আইডিতে কোনো ছবি দেওয়া নাই, আর হয়তো বা প্রোফাইল লক করা হয়তো, ঠিক আছে। তাই যেটা ছবি নাই ওটা দিয়ে রাখবা, অন্ততপক্ষে মানে একটা মেসেজ দিয়ে রাখবা যে স্যার আমি ইউনাইটেড স্টুডেন্ট, তাইলে আমি বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে তুমি যদি পরে কোনো সমস্যায় পড়ো, যেটা বুঝতে পারো না বা কোনো নিয়ে কনফিউশন থাকে, আমাকে মেসেজ দিবে, আমি যতটুকু সাহায্য করা যায় ততটুকু করার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, আজকে মনে হয় আর কারো প্রশ্ন আছে, যদি থাকে করে ফেলো, নাইলে আমরা ক্লাস শেষ করবো। আর যে মার্কেটিং, যে তোমার হচ্ছে কত লেকচার 3-3 এর যে সমস্যাটা, ওইখানে দেখবা যে অপশন 3টা আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে বলছিলা যে 15 নম্বরের উত্তর নাই, 15 নম্বরের উত্তর আছে ঠিকই, কিন্তু অপশন 3টা আছে তোমার, ঠিক আছে। মানে অপশন 3, এটা ভুলে 3 দুইবার লেখা হয়েছে, মানে 1 2 3, তারপর 4 হওয়ার কথা, সেখানে 1 2 3 3 4 লেখছে, ভুলে লিখছে, এটা ওটা ঠিক করে নিলে সবগুলোর উত্তর ঠিক আছে। আর এখানে হচ্ছে 5 নম্বর উত্তরের সমস্যা ছিল, সেটা আমি বুঝাই দিছি, ওটা হচ্ছে ডি নাম্বার উত্তরটা হবে, ঠিক আছে। স্যার, লেকচার শিট 5 এর হুম, 10 নম্বর পেজের 21 নম্বর পেন্সিলটা দেখেন। 10 নাম্বার পেজ, 10 নাম্বার পেজের কি 21 নম্বর লেকচার শিট 5 বের করতে হবে, দাঁড়াও একটু দাঁড়াও। লেকচার শিট 5, লেকচার শিট 5 এর 10 নাম্বার, 10 নাম্বার কোনটা? 21 নাম্বার। স্যার এখানে দেয়া আছে যে 1 এবং 2 অর্থ সংস্থান কিভাবে করে ভোক্তাদের বন্টন জন্য। বন্টন প্রণালীর সদস্যরা উৎপাদক ও ভোক্তাদের যে সকল সেবা প্রদান করে, 1 ও 2 উত্তর দেয়া আছে, ঠিক আছে। তো হ্যাঁ, তোমার একটু অর্থ আগে না সংস্থান। দেখলাম অর্থ সরবরাহ করতেছে, এই যে মধ্যস্থ ব্যবসায়ীদের কাজ, এই যে মধ্যস্থ ব্যবসায়ীদের কার্যাবলী, তোমার কই, অর্থ সংস্থান করা, মূলধন জোগানো, এটাই হচ্ছে অর্থ সংস্থান, ঠিক আছে, বুঝতে পারছো? আর কারো কোনো প্রশ্ন আছে?
তাহলে আমাদের ক্লাস টাইম প্রায় শেষ, আমরা শেষ করতে পারি। হ্যাঁ, শেষ করলাম। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা।